মুখ সামলে কথা বল। কিসের অভাব নেই? তুই কি বুঝিস ব্যবসার? সারাদিন তো ঘরে বসে বসে বাবার টাকায় গিলিস আর স্বপ্ন দেখিস। তোর ওইসব ফালতু স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কাছে কোনো টাকা নেই। পারলে নিজে কিছু করে দেখা। আমি তো এমন জীবন চাইনি। চেয়েছিলাম খোলা আকাশে উঠতে, চেয়েছিলাম একটা পরিবার যেখানে বাবা তার ছেলের মাথায় হাত রেখে বলবে আমি আছি। চেয়েছিলাম ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। কিন্তু ভাগ্য আমার আকাশের ডানা নয়, বুকের ভেতর আগুন জ্বেলে দিয়েছে, প্রতিশোধের আগুন। ওরা আমাকে শিখিয়েছে ভালোবাসা নয়, ক্ষমতাই সব। ওরা আমাকে আমার পরিচয় কেড়ে নিয়ে একে বানিয়েছে। কিন্তু ওরা জানে না এই ছদ্মবেশী ঝড়ের আড়ালে আজও এক কিশোর আয়ান লুকিয়ে আছে, যে শুধু তার হারানো পরিবারটাকে একবার ফিরে পেতে চায়, যে কোনো মূল্যে। 5 বছর পর এক পড়ন্ত বিকেল, ঢাকার বনানীর একটি অভিজাত কফি শপ, নাম ক্যাফে মেরিনো। কাঁচের দেয়ালের ওপারে ব্যস্ত শহরের ছবি, আর ভেতরে কফির সৌরভ আর নরম আলোয় মাখা এক শান্ত পরিবেশ। কফি শপের এক কোণার টেবিলে বসে আছে আয়ান। তবে এই আয়ান 5 বছর আগে সেই অপমানিত ভেঙে পড়া তরুণ নয়। তার পরনে দামি ইতালিয়ান ব্র্যান্ডেড স্যুট, হাতে রোলেক্স ঘড়ি আর মুখে এক শীতল আত্মবিশ্বাসের ছাপ। সে এখন বাংলাদেশের বিজনেস ওয়ার্ল্ডের এক রহস্যময় নাম, কে। আয়ান তার ম্যাকবুকটি খোলে, ইমেল চেক করতে থাকে। ওয়েটার এসে কফি দিয়ে যায়। স্যার, আপনার ব্ল্যাক কফি উইদাউট সুগার। আয়ান স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলে, থ্যাংক ইউ। আয়ান আসলে তার এক ক্লায়েন্ট মিস্টার হকের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে কফি শপে দরজা ঠেলে ভেতরে ঢুকলো গল্পের নায়িকা মেহরিন। তার কাঁধে একটা ব্যাগ, চোখে মুখে সামান্য ব্যস্ততার ছাপ। সে ফোনে কথা বলতে বলতে দ্রুত এগোচ্ছিল। হ্যাঁ, ক্লায়েন্টকে ড্রয়িংটা মেল করে দিয়েছি। তুমি শুধু একবার চেক করে নাও সব লেয়ার ঠিক আছে কিনা। আরে না না, আমি পৌঁছে গেছি, এই তো বসছি। ফোনটা কাটতে কাটতে মেহরিন আশেপাশে তাকিয়ে একটা খালি চেয়ার দেখতে পেল, ঠিক আয়ানের টেবিলের উল্টো দিকে চেয়ারটা। সে কোনো দিকে না তাকিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ধপ করে চেয়ারটায় বসে পড়ল। মেহরিন ব্যাগ থেকে নিজের ল্যাপটপ বের করতে করতে বলল, যাক, বাঁচা গেল। পুরো বনানী ঘুরে একটা বসার জায়গা পেলাম না। আয়ান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। তার ভুরু সামান্য কুঁচকে গেল। একজন অচেনা মেয়ে হুট করে তার টেবিলে বসে পড়েছে, ব্যাপারটা তার ঠিক হজম হলো না। আয়ান গম্ভীর শীতল গলায় বলে, এক্সকিউজ মি। মেহরিন তখনও ল্যাপটপ খুলতে ব্যস্ত। এক মিনিট প্লিজ। আয়ান এবার একটু জোর দিয়ে বলে, আমার মনে হয় আপনি ভুল টেবিলে বসেছেন। এইবার মেহরিন চোখ তুলে তাকালো। সামনে বসা স্যুট টাই পরা লোকটার শীতল চাহনি দেখে সে একটু থমকালো। তারপর আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সে আসলেই ভুল করেছে। কিন্তু তার ব্যক্তিত্বে সরি বলার চেয়ে আত্মরক্ষা করার প্রবণতা বেশি। মেহরিন নিজেকে সামলে নিয়ে কিছুটা অহংকারী ভঙ্গিতে বলে, ও তাই নাকি? আমি তো দেখলাম চেয়ারটা খালি ছিল। আর এই কফি শপে নিশ্চয়ই টেবিল শেয়ার করাটা কোনো অপরাধ নয়। তাছাড়া আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনি তো আপনার ল্যাপটপের সাথেই ব্যস্ত। আয়ান মেয়েটার আত্মবিশ্বাস দেখে অবাক হলো। সাধারণত কেউ তার সামনে এভাবে কথা বলার সাহস করে না। তার ঠোঁটের কোণে একটা আবছা প্রায় অদৃশ্য হাসি ফুটে উঠল। আয়ান শান্তভাবে চেয়ারে হেলান দিয়ে বলে, অপরাধ নয় ঠিকই, তবে সৌজন্যতা বলে একটা ব্যাপার আছে। অনুমতি নেওয়াটা তার মধ্যেই পড়ে। দেখুন মিস্টার, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আর অন্য কোনো টেবিল খালি নেই। আপনার যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে ম্যানেজারকে ডাকতে পারেন। আমি না হয় তাকেই বুঝিয়ে বলবো। ঢাকার ট্রাফিক আর কফি শপের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমার অবজারভেশন। অবজারভেশন? ইন্টারেস্টিং। আপনার মতন একজন আর্কিটেক্টের কাছ থেকে তো ডিজাইনের অবজারভেশন শোনাই যায়। আপনি কিভাবে জানলেন আমি একজন আর্কিটেক্ট? আপনার ল্যাপটপে অটোক্যাডের আইকন আর কাঁধের ব্যাগে যে রোল করা ড্রয়িং শিট দেখা যাচ্ছে, তা থেকে অনুমান করা খুব একটা কঠিন নয়। তাছাড়া আপনার কথাতেও একটা কাঠামোগত দৃঢ়তা আছে, ঠিক যেন একটা বিল্ডিংয়ের প্ল্যান। মেহরিন লোকটার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে একাধারে মুগ্ধ এবং কিছুটা বিরক্ত হলো। সে ঠিক করলে এই বিতর্কে সে হারবে না। বাহ, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা তো দারুণ। আপনি কি গোয়েন্দা
নাকি মানুষের ব্যক্তিগত বিষয়ে অহেতুক নাক গলানো আপনার শখ? আমি ঠিক ততটুকুই দেখি যতটুকু দেখানো হয়। আর শখের কথা বলছেন, আমার একমাত্র শখ হলো অদক্ষতাকে এড়িয়ে চলা। যেমন ধরুন এই কফি শপের ডিজাইন, বাইরে থেকে দেখতে আধুনিক হলেও এর স্পেস ম্যানেজমেন্ট খুবই বাজে। ঠিক আপনার মতো কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে একটা জায়গায় বসে পড়া। মেহরিন এবার সরাসরি আহত হয়ে বলে, হোয়াট? আপনি আমাকে অদক্ষ বলছেন? আমি আপনাকে বলিনি, আমি আপনার কাজের পদ্ধতির কথা বলেছি। একজন ভালো আর্কিটেক্ট সবসময় পরিস্থিতি বিশ্লেষণ করে, পরিকল্পনা করে, তারপর পদক্ষেপ নেয়। আপনি আর কোনোটি করেননি। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না মিস্টার। যাই হোক, আপনার নাম কি? আর আমি আমার কাজে কতটা দক্ষ সেটা আমার ক্লায়েন্টরা ভালোই জানে। আপনার সার্টিফিকেটের আমার কোনো প্রয়োজন নেই। আয়ান সামান্য ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলে, আমার নাম একে, আর আমি সার্টিফিকেট দিই না, আমি সুযোগ দিই। আর কখনো কখনো সুযোগ কেড়ে নিই। যাই হোক, আপনার কফি দেখছি ঠান্ডা হয়ে যাচ্ছে, নাকি আপনি কি খাবেন সেটাও এখনো পরিকল্পনা করতে পারেননি। আয়ানের এই ঠান্ডা ধারালো কথায় মেহরিনের অহংকারী মনটা কিছুটা দমে গেল। সে বুঝতে পারলো এই লোক সাধারণ কেউ নয়, তার ব্যক্তিত্বে এমন কিছু একটা আছে যা উপেক্ষা করা কঠিন। সে ওয়েটারকে ডেকে নিজের জন্য একটা ক্যাপুচিনো অর্ডার করলো। দেখুন একে সাহেব, আমি এখানে আপনার সাথে তর্ক করতে আসিনি। আমার একটা ডিজাইন সাবমিট করার আছে। আপনি যদি দয়া করে নিজের কাছে মন দেন তাহলে আমার খুব উপকার হয়। আমি তো আমার কাজেই মন দিয়েছিলাম, আপনি তো আমার কাজের ধারায় ছন্দপতন ঘটালেন মিস। মেহরিন, আর আমি কোনো ছন্দপতন ঘটাইনি। আমি শুধু একটা খালি চেয়ারে বসেছি। মেহরিন সুন্দর নাম, নামের মতোই ধারালো, কিন্তু কখনো কখনো বেশি ধারালো জিনিস নিজেরই ক্ষতি করে। যাই হোক, আপনার কাজের জন্য শুভকামনা। ঠিক সেই মুহূর্তে একজন ভদ্রলোক তাদের টেবিলের দিকে এগিয়ে এলেন। মিস্টার একে, আমি দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে। ইটস ওকে মিস্টার হক, আসুন বসুন। মেহরিন বুঝতে পারলো এটা সেই ক্লায়েন্ট যার জন্য একে অপেক্ষা করছিল। সে লজ্জিত হয়ে দ্রুত নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। আমি খুবই দুঃখিত। আমি এখনই উঠছি। আয়ান মিস্টার হকের দিকে তাকিয়ে ঠোঁটে সেই রহস্যময় হাসি নিয়ে বলে, তার কোনো প্রয়োজন নেই মিস মেহরিন, আপনি আপনার কাজ শেষ করুন, আমরা বরং পাশের টেবিলেই কথা বলতে পারি। আপনার ছন্দপতন ঘটানোর কোনো ইচ্ছা আমার নেই। আয়ান মিস্টার হকের সাথে পাশের একটি খালি টেবিলে গিয়ে বসলো, কিন্তু তার সম্পূর্ণ মনোযোগ পড়ে রইল মেহরিনের দিকে। এই জেদি অহংকারী কিন্তু বুদ্ধিমতী মেয়েটি তার 5 বছরের শীতল হিসেবে জীবনে যেন এক ঝলক দমকা হাওয়া নিয়ে এসেছে। অন্যদিকে মেহরিনের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও তার ভাবনা জুড়ে ছিল শুধু একে নামের এই রহস্যময় মানুষটি। অন্যদিকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বোর্ডরুম। পরের দিন সকাল 11টা। বিশাল ওক কাঠের টেবিলের চারপাশে বসে আছেন কোম্পানির বোর্ড মেম্বাররা। পরিবেশটা থমথমে। এটা হলো আয়নের বাবার কোম্পানি, যেটা তার সৎ ভাইয়ের নিয়ন্ত্রণে আছে। টেবিলের প্রধান চেয়ারে বসে আছেন রায়হান চৌধুরী। তার মুখে একটা বিরক্তিকর ছাপ। কোম্পানির সাম্প্রতিক লোকসানের চার্ট তার সামনে খোলা। একজন বোর্ড মেম্বার ভয়ে ভয়ে বলে, স্যার, আমাদের কনস্ট্রাকশন সাইটে কাজটা গত 3 মাস ধরে প্রায় বন্ধ। নতুন ইনভেস্টমেন্ট না পেলে আমরা সাপ্লায়ারদের টাকা পরিশোধ করতে পারবো না। রায়হান টেবিলে একটা চাপড় দিয়ে বলে, আমি কি এসব শুনতে মিটিং ডেকেছি মোজাম্মেল সাহেব? আমি সমাধান চাই, সমস্যা নয়। আমি একটা নতুন প্রজেক্টের প্ল্যান করেছি, চৌধুরী ড্রিম টাওয়ার। শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং হবে এটা। এর জন্য আমাদের একটা বড় লোন দরকার। কিন্তু স্যার, এই মুহূর্তে এত বড় লোন নেওয়াটা কি ঠিক হবে? কোম্পানির যা অবস্থা। কোম্পানির অবস্থা কি সেটা আমাকে শেখাতে আসবেন না। আমি যা বলছি তাই হবে। লোনের কাগজপত্র রেডি করুন। আর হ্যাঁ, এই প্রজেক্টের আর্কিটেকচারাল কাজের জন্য আমি একটা ফার্মকে সিলেক্ট করেছি। মিটিং শেষে সবাই বেরিয়ে গেলেও রায়হান তার চেয়ারে বসে রইল। সে তার ব্যক্তিগত সহকারীর সাথে ফোনে কথা বলছিল।
শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। আর্কিটেক্টস ডোমেইন নামের ফার্মটাকেই কাজটা দিতে হবে। ওদের নতুন এক মেয়ে নাকি দারুণ কাজ করছে, বেশ নামডাক হয়েছে। ওই মেয়েটারই ডিজাইন চাই। প্রয়োজনে ওদের ডাবল টাকা অফার করো, যেভাবে হোক এই ডিলটা আমাদেরই চাই। এদিকে একে টাওয়ার গুলশান 2 একই সময়ে কাচের দেওয়াল ঘেরা এক বিশাল কর্নার অফিস। অফিসের এক পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে আছে আয়ান, তার পেছনে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত বন্ধু জাওয়াদ। রায়হান চৌধুরী বোর্ড মিটিংয়ে একটা নতুন প্রজেক্ট পাশ করিয়েছে, চৌধুরী ড্রিম টাওয়ার। এর জন্য সে একটা বিশাল অঙ্কের লোন নিতে চাইছে, যা পরিশোধ করার কোনো অবস্থা পরিকল্পনা তার নেই। সোজা কথায় টাকাটা আত্মসাৎ করার ধান্দা। আয়ান শহরের দিকে তাকিয়েই শীতল গলায় বলে, আমি জানি সে সবসময় শর্টকাট খোঁজে, তার লোভই তাকে শেষ করে দেবে। সে আমার বাবার কোম্পানিটা ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আরেকটা তথ্য আছে, এই প্রজেক্টের আর্কিটেকচারাল কাজের জন্য সে একটা ফার্ম গেটকে টার্গেট করেছে। ফার্মটার নাম আর্কিটেক্টস ডোমেইন। এই নামটা শোনার সাথে সাথে আয়ান ঘুরে দাঁড়ালো। তার শান্ত শীতল চোখে প্রথমবারের মতো একটা অন্যরকম অভিব্যক্তি ফুটে উঠল। তার মনে পড়ে গেল গতকালের কফি শপে সে জেদি মেয়েটির কথা। আর্কিটেক্টস ডোমেইন? হ্যাঁ, ঢাকার অন্যতম সেরা ফার্ম এখন। রায়হান বিশেষ করে ওদের একজন আর্কিটেক্টের উপর জোর দিচ্ছে। মেয়েটা নাকি খুব ট্যালেন্টেড, নাম যেন কি। জাওয়াত কিছু বলার আগে আয়ানের ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা আবার ফুটে উঠল। সে গতকালের সেই বিতর্ক, সেই আত্মবিশ্বাস আর সেই ধারালো চোখের চাহনিটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। তার প্রতিশোধের খেলার ছকটা যেন মুহূর্তের মধ্যে আরো জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠল। আয়ান প্রায় স্বগতোক্তির মতো বলল, মেহরিন। ও হ্যাঁ, ঠিক তাই, মেয়রিন। তুই কিভাবে জানলি? আয়ান কোনো উত্তর দিল না। সে শুধু কাঁচের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তার ভাবনার জগৎ এখন দুভাগে বিভক্ত। একদিকে তার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের শীতল পরিকল্পনা, আর অন্যদিকে সেই পরিকল্পনার সাথে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যাওয়া একজোড়া অহংকারী কিন্তু মায়াবী চোখ। পরের দিন সকালে একে টাওয়ার গুলশান 2 একে গ্রুপের রিসেপশন এলাকা। সকাল 10টা। চারিদিকে একটা শান্ত পেশাদার কিন্তু আভিজাত্যের পরিবেশ। রিসেপশনের সোফায় বসে আছে মেহরিন। তার পরনে একটা ফর্মাল পোশাক, হাতে একটা ডিজাইনার ফোলিও। সে কিছুটা নার্ভাস, কিন্তু তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। চৌধুরী গ্রুপের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে সে এসেছে সম্পূর্ণ নতুন এবং রহস্যময় এই একে গ্রুপে। রিসেপশনিস্ট ইন্টারকমে বলেন, স্যার, আর্কিটেক্ট ডোমেইন থেকে মিস মেহরিন এসেছেন। ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। রিসেপশনিস্ট মেহরিনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলেন, ম্যাম, আপনি এখন যেতে পারেন। 27 তলায় একেবারে শেষের কর্নার অফিসটা। মেহরিন একটা সৌজন্যের হাসি দিয়ে বলে, ধন্যবাদ। লিফটে করে 27 তলায় ওঠার সময় মেহরিনের বুকের ভেতরটা একটু ধুকপুক করছিল। একে গ্রুপ সম্প্রতি রিয়েল এস্টেট জগতে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের সিইও মিস্টার একে পর্দার আড়ালে থাকতে বেশি পছন্দ করেন। মেহরিন মনে মনে ভাবছিল কেমন হবে এই রহস্যময় মানুষটা। করিডোরের শেষে কাঁচের দেওয়াল ঘেরা বিশাল একটা অফিস। দরজার ওপর শুধু দুটো অক্ষর লেখা, একে। মেহরিন দরজার সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল, তারপর দরজায় হালকা নক করলো। ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ এলো, ভেতরে আসুন। মেহরিন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিশাল অফিসটার একপাশে প্রায় ছাদ থেকে মেঝে পর্যন্ত বিস্তৃত কাঁচের দেয়াল, যেখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। ঘরের মাঝখানে একটা বিশাল টেবিলের পেছনে জানালার দিকে মুখ করে একটা চেয়ারে বসে আছে কেউ। মুখটা দেখা যাচ্ছে না। মেহরিন গলাটা পরিষ্কার করে বলে, আসসালামু আলাইকুম, আমি মেহরিন, আর্কিটেক্টস ডোমেইন থেকে এসেছি। চেয়ারটা ধীরে ধীরে ঘুরলো। মেহরিন সামনের মানুষটাকে দেখে মুহূর্তের জন্য জমে গেল। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এ তো সেই লোক, কফি শপের সেই উদ্ধত রহস্যময় মিস্টার একে। আয়ান ঠোঁটের কোণে সে পরিচিত ব্যঙ্গাত্মক হাসি ঝুলিয়ে বলে, ওয়ালাইকুম সালাম মিস মেহরিন, আসুন বসুন। আমার তো ধারণা ছিল আর্কিটেক্টরা সবাই নিয়ে খুব সচেতন হন, কিন্তু আপনার আসতে 10 মিনিট দেরি হলো।
মেহেরিন কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। সে ভাবতেই পারেনি যে এই লোকটাই একে গ্রুপের মালিক। তার মনের ভেতর একই সাথে রাগ, বিস্ময় আর এক কৌতূহল কাজ করছিল। মেহেরিন নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসে বলে, আমি দুঃখিত, নিচে সিকিউরিটি চেক আপে একটু সময় হয়ে গেছে। আর তাছাড়া ঢাকার ট্রাফিক সম্পর্কে তো আপনার ভালোই অবজারভেশন আছে। ট্রাফিক? বেশ ভালো জবাব। যাই হোক, আপনার প্রস্তাবনাটা দেখা যায়। আমি শুনেছি আপনি নাকি চৌধুরী গ্রুপের একটা বড় অফার ফিরিয়ে দিয়েছেন আমাদের এই ছোট কোম্পানির জন্য। কারণটা জানতে পারি? কারণটা খুব সাধারণ মিস্টার একে। আমি টাকার চেয়ে কাজের স্বাধীনতাকে বেশি মূল্য দিই। চৌধুরী গ্রুপ আমাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করতে বলেছিল, যা আমার সৃজনশীলতার সাথে আপোষ করার শামিল। আমি শুনেছি একে গ্রুপ নতুন ধারণাকে সবসময় স্বাগত জানায়। আয়ান তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, ধারণা যদি অসাধারণ হয় তবেই তাকে স্বাগত জানানো হয় মিস মেহরিন। সাধারণ বা মাঝারি মানের কাজের কোনো জায়গা আমার কোম্পানিতে নেই। আপনার ডিজাইনগুলো কি সেই অসাধারণের পর্যায়ে পড়ে? মেহরিন আয়ানের এই সরাসরি চ্যালেঞ্জে বিন্দুমাত্র দমল না, বরং তার জেদ আরও বেড়ে গেল। সে তার ফোলিও খুলে ডিজাইনগুলো আয়ানের দিকে এগিয়ে দিল। সেটা আপনি আমার কাজ দেখেই বিচার করবেন। এটা আমাদের নতুন প্রজেক্ট, আরবান ওয়েসিস এর কনসেপ্ট। আমরা এখানে শুধু একটা বিল্ডিং নয়, একটা পুরো কমিউনিটি তৈরি করার কথা ভাবছি, যেখানে থাকবে সবুজ জায়গা, প্রকৃতির আলো বাতাস আর আধুনিক প্রযুক্তির সমন্বয়। আয়ন ডিজাইনগুলোর উপর চোখ বোলাতে লাগলো। তার মুখের অভিব্যক্তি কঠিন এবং নির্বিকার, কিন্তু ভেতরে ভেতরে সে ম্যারিনের মেধা আর চিন্তা ভাবনার গভীরতায় মুগ্ধ হচ্ছিল। ম্যারিনের ডিজাইনটা সত্যিই অসাধারণ ছিল। কনসেপ্টটা মন্দ নয়, তবে এক্সিকিউশন বেশ কঠিন। আপনার কি মনে হয় ঢাকার মতো একটা ঘন বসতিপূর্ণ শহরে এত বড় সবুজ জায়গা ছেড়ে দেওয়াটা ব্যবসায়িকভাবে লাভজনক হবে? লাভ সবসময় টাকায় মাপা যায় না মিস্টার একে। মানুষ যখন একটা ভালো পরিবেশে থাকে তখন তাদের কর্মক্ষমতাও বেড়ে যায়। এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাছাড়া আমি এমনভাবে ডিজাইনটা করেছি যাতে কমার্শিয়াল স্পেসেরও কোনো কমতি না হয়। আপনি খুব আবেগ দিয়ে কথা বলেন মিস মেহরিন। ব্যবসা আবেগ দিয়ে চলে না, চলে কঠিন বাস্তবতা আর হিসাব নিকাশ দিয়ে। আপনার এই আরবান ওয়েসিসের আইডিয়াটা সুন্দর, কিন্তু অবাস্তব। অনেকটা আপনার কফি শপের সেই দিনের আচরণের মতো পরিকল্পনাহীন। আপনি বারবার সেদিনের প্রসঙ্গ কেন টেনে আনছেন? আর আমার আইডিয়া যদি আপনার কাছে অবাস্তবই মনে হয়, তাহলে আমাকে এখানে ডেকেছেন কেন? সময় নষ্ট করার জন্য? সময় নষ্ট আমি করি না মিস মেহরিন, আমি বিনিয়োগ করি। আমি দেখতে চাইছিলাম আপনার কনসেপ্টের প্রতি আপনার বিশ্বাস কতটা দৃঢ়। আপনি রেগে যাচ্ছেন, তার মানে আপনার নিজের কাজের ওপর আপনার আস্থা আছে। এটা একটা ভালো লক্ষণ। তাহলে আপনি কি এই প্রজেক্টে আগ্রহী? আমি প্রজেক্টে আগ্রহী নই মিস মেহরিন, আমি আপনার ভাবনায় আগ্রহী। আপনার ডিজাইনে একটা রূহ আছে, একটা জেদ আছে, কিন্তু এই প্রজেক্টটা সফল করতে হলে আপনাকে আমার সাথে আমার শর্তে কাজ করতে হবে। আপনি কি পারবেন আমার মতো একজন অহংকারী এবং পরিকল্পনাহীন সিদ্ধান্ত নেওয়া লোকের সাথে কাজ করতে? আয়ন ইচ্ছে করেই কফি শপে সেই দিনের কথাগুলো ফিরিয়ে আনলো। ম্যারিন বুঝতে পারলো লোকটা তাকে ইচ্ছে করে উস্কে দিচ্ছে। সেও ঠিক করলো সে মোটেও হার মানবে না। ম্যারিন ঠোঁটের কোণে একটা পাতলা হাসি ফুটিয়ে বলে, যদি কাজের পরিবেশটা পেশাদার থাকে তাহলে আমার কারোর সাথে কাজ করতে আপত্তি নেই মিস্টার একে। আপনার ব্যক্তিগত স্বভাব বা শখ নিয়ে আমার কোনো আগ্রহই নেই, যদি একটা শর্ত আমারও আছে। শর্ত আপনার? হ্যাঁ আমার। আমি এই প্রজেক্টের প্রধান আর্কিটেক্ট হিসেবে কাজ করব এবং ডিজাইনের চূড়ান্ত সিদ্ধান্তে আমার মতামতকে গুরুত্ব দিতে হবে। আমি কোনো পুতুল হয়ে কাজ করতে পারবো না। আয়ন কিছুক্ষণ ম্যারিনের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, বেশ, আপনার আত্মবিশ্বাস আমার পছন্দ হয়েছে। ডিলটান, আপনি এই প্রজেক্টটা করছেন, কাল থেকে আপনার টিম নিয়ে কাজ শুরু করে দিন। আর হ্যাঁ,
হ্যাঁ। আমার কফিটা ব্ল্যাক এবং চিনি ছাড়া। আশা করি পরের বার মিটিংয়ে আসার সময় আপনার এই ছোট্ট তথ্যটা মনে থাকবে। মেহরিন কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। তার মনের ভেতর চলছিল এক অদ্ভুত দ্বন্দ্ব। এই লোকটাকে সে ঘৃণা করবে নাকি তার প্রতি আকৃষ্ট হবে। অফিস থেকে বেরোনোর মুহূর্তে সে শেষবারের মতো পেছনে তাকালো। আয়ন তখনই তার দিকে তাকিয়েছিল। সেই চাহনিতে ছিল মুগ্ধতা, কৌতূহল আর এক গভীর পরিকল্পনার হিমশীতল ইঙ্গিত। এক সপ্তাহ পর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বিশাল বিজনেস এক্সপোর ঝলমলে ভিড়। একে গ্রুপের স্টলে দাঁড়িয়ে থাকা আয়ানের চোখ হঠাৎ স্থির হয়ে গেল ভিড়ের মধ্যে থাকা মেহরিনের উপর। মেহরিন তার ফার্মের স্টলে ব্যস্ত। আয়নের এই নিবদ্ধ দৃষ্টি দেখে তার বন্ধু জাওয়াদ কানের কাছে এসে ফিসফিস করে বলে, কি দেখেছিস? শিকারি কি শিকারের দিকে নজর রেখেছে? আমি স্বীকার করি না জাওয়াদ, আমি শুধু খেলার গতিপথ নিয়ন্ত্রণ করি। মেয়েটা খুব ট্যালেন্টেড। ওর ফার্মের স্টলটা দেখো, কি সাধারণ কিন্তু কি রুচিশীল। আয়ান ধীর পায়ে মেহরিনের স্টলের দিকে এগিয়ে গেল। মেহরিন তাকে দেখে একটু অবাক হলেও মুখে একটা পেশাদার হাসি ফুটিয়ে তুলল। মিস্টার একে, আপনি এখানে? আমি তো ভেবেছিলাম আপনি এই ধরনের ভিড় এড়িয়ে চলেন। ব্যবসার জন্য মাঝে মাঝে নিজের নীতির বাইরেও যেতে হয় মিস মেহরিন। তাছাড়া আমার পার্টনারের ফার্ম কেমন কাজ করছে সেটাও তো দেখতে হবে। আমরা ভালোই করছি, বেশ কয়েকজন সম্ভাব্য ক্লায়েন্ট পাওয়া গেছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই এক্সপো হলের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেন জাহাঙ্গীর চৌধুরী, তার সাথে রায়হান। জাহাঙ্গীর চৌধুরীর চেহারায় বয়সের ছাপ পড়েছে, কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে। দূর থেকে বাবাকে দেখে আয়ানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল, চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। আয়নের এই আকস্মিক পরিবর্তন মেহরিনের চোখ এড়ালো না। সে দেখলো একে নামের এই আত্মবিশ্বাসী কঠিন মানুষটার চোখ দুটো কেমন ছলছল করছে। তার দৃষ্টি অনুসরণ করে মেহরিন জাহাঙ্গীর চৌধুরীর দিকে তাকালো। সব ঠিক আছে মিস্টার একে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাউকে খুঁজছেন। আয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে দৃষ্টি সরিয়ে বলে, না কিছু না, পুরনো একটা কথা মনে পড়ে গেল। কখনো কখনো কিছু পুরনো কথা আমাদের ভেতরটাকে নড়িয়ে দেয়, তাই না? যতই আমরা বাইরে থেকে শক্ত দেখানোর চেষ্টা করি না কেন। আয়ান মেহরিনের এই নরম কথায় কোনো উত্তর দিল না। সে শুধু ভাবছিল, এই মেয়েটা কিভাবে আমার ভেতরের ক্ষতটাকে স্পর্শ করে ফেলে। ঠিক তখনই জাহাঙ্গীর চৌধুরী হাঁটতে হাঁটতে তাদের স্টলের কাছাকাছি চলে এলেন। জাহাঙ্গীর চৌধুরী একে গ্রুপের স্টলের দিকে তাকিয়ে রায়হানকে বলে, একে গ্রুপ, এদের নাম তো আজকাল খুবই শুনছি, নতুন হলেও খুব দ্রুত উপরে উঠছে। এগুলো বুদ্ধদের মতো আব্বু, হঠাৎ করে আসে আবার হঠাৎ করে মিলিয়ে যায়। আমাদের চৌধুরী গ্রুপের মতো ঐতিহ্য এদের নেই। বাবার কণ্ঠস্বর শুনে আয়ান নিজেকে আর ধরে রাখতে পারল না। সে দ্রুত অন্যদিকে ঘুরে দাঁড়ালো যাতে তার বাবা তাকে দেখে ফেলতে না পারে। আর এই ছটফটানি মেহরিনের দৃষ্টি এড়ালো না। সে বুঝতে পারছিল জাহাঙ্গীর চৌধুরীর সাথে এই রহস্যময় মানুষটার কোনো এক গভীর সংযোগ আছে। দুদিন পর কেরানীগঞ্জের একটি বিশাল পরিত্যক্ত গুদাম, মাঝরাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর পচা স্যাঁতস্যাঁতে গন্ধ। রায়হান তার কয়েকজন বিশ্বস্ত সঙ্গীর সাথে গুদামের ভেতরে প্রবেশ করে। সেখানে আগে থেকে কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে, যেগুলোতে নিম্নমানের রড এবং সিমেন্টের বস্তা ভরা। রায়হানের সঙ্গী বলে, বস, মাল এসে গেছে। এই রড আর সিমেন্ট দিয়েই আমরা ড্রিম টাওয়ারের কাজ শুরু করব। ডিল হবে সেরা কোয়ালিটির, কিন্তু মাল যাবে এই 3 নাম্বারটা। মাঝখান থেকে যা লাভ হবে তার অর্ধেক আপনার। রায়হান একটা রড হাতে নিয়ে দেখে বলে, কাজটা খুব সাবধানে করতে হবে, কোনো সাক্ষী রাখা যাবে না, আর আব্বু যেন কোনোভাবেই এই বিষয়ের আঁচ না পায়। আপনি চিন্তা করবেন না বস, সব ব্যবস্থা করা আছে। কিন্তু চৌধুরী সাহেব যদি কখনো জানতে পারেন। আব্বু এখন অসুস্থ, কোম্পানি কিছুই তিনি দেখেন না, আর যা দেখেন তা আমিই তাকে দেখাই। তিনি শুধু সই করেন আর ভাবেন তার ছেলে কত ভালোভাবে ব্যবসা সামলাচ্ছে, বেচারা। রায়হান যখন তার ষড়যন্ত্রের জাল বুনছিল, গুদামের এক অন্ধকার কোণ থেকে জাওয়াত নিঃশব্দে সবকিছু তার ফোনে ধারণ করে নিল। সেই ভিডিও ফাইলটা মুহূর্তে পৌঁছে গেল আয়ানের কাছে। একে টাওয়ারের শীতল অফিসে বসে আয়ান দেখল সেই দৃশ্য। শুধু ভাইয়ের লোভ নয়, বাবার প্রতি তার নির্লজ্জ প্রতারণা।
তার চোখের মনিতে প্রতিশোধের আগুনটা যেন আরো তীব্র হয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। এক সপ্তাহ পর বসিলার আরবান ওয়েসিস প্রজেক্ট সাইট, চারিদিকে নির্মাণ কাজের ব্যস্ত শব্দ। হলুদ সেফটি হ্যাট মাথায় দিয়ে আয়ান এবং মেহরিন পাশাপাশি হাঁটছে। মেহরিন একটা ড্রয়িং শিট মেলে ধরে আয়ানকে তার স্বপ্নের পরিকল্পনাটা বোঝাচ্ছিল। দেখুন, এই জায়গাটাতে আমরা ওয়াটার বডিটা তৈরি করব, আর এর পাশে থাকবে বাচ্চাদের খেলার জায়গা। আমরা এমনভাবে গাছ লাগাবো যেন চারিদিক থেকে প্রকৃতির আলো আসে। আইডিয়াটা ভালো, কিন্তু নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রেখেছেন? অবশ্যই পুরো একটা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, আর ওয়াটার বডির চারপাশে একটা সুন্দর কিন্তু মজবুত রেলিং থাকবে। একসাথে কাজ করতে করতে তাদের মধ্যকার সে প্রথম দিনের তিক্ততাটা অনেকটাই কেটে গেছে। এখন তাদের মধ্যে একটা সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আয়ান এখন আর আগের মতো ইচ্ছে করে মেহরিনকে রাগায় না, বরং তার কাজের প্রশংসা করে। আপনার পরিকল্পনা সত্যিই অসাধারণ মেহরিন। আপনি শুধু একটা বিল্ডিং বানান না, আপনি একটা স্বপ্ন তৈরি করেন। অবশেষে আপনার মুখ থেকে প্রশংসা শুনলাম। আমার তো ধারণা ছিল আপনি শুধু সমালোচনা করতেই জানেন মিস্টার একে। আমি শুধু যোগ্যতার প্রশংসা করি, আর আপনি নিঃসন্দেহে যোগ্য। এই মুহূর্তে তাদের চোখাচোখি হয়। পরিবেশটা হঠাৎ করে কেমন যেন পাল্টে যায়। নির্মাণ কাজের তীব্র শব্দের মাঝেও তারা যেন এক মুহূর্তের জন্য হারিয়ে যায়। কাজ শেষে তারা যখন সাইড থেকে বের হচ্ছে তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। ঠিক সেই সময় কয়েকটা মোটর বাইক করে কিছু লোক এসে তাদের পথ আটকায়। লোকগুলোর চেহারা দেখে ভালো মনে হচ্ছে না। একজন লোক মেহরিনের দিকে তাকিয়ে নোংরা ভাষায় বলে, এই যে ম্যাডাম, কিসের এত ডিজাইন করেন? এই এলাকা আমাদের, এখানে কাজ করতে হলে আগে আমাদের অনুমতি নিতে হবে। আর আপনারা পথ ছাড়ুন। আয়ান মেহরিনকে পেছনে সরিয়ে সামনে এগিয়ে এসে বলে, কি চাই আপনাদের? আমাদের চাওয়া খুব সোজা, এই প্রজেক্ট থেকে আমাদের চাঁদা দিতে হবে, নয়তো এখানে একটা ইটও গাঁথতে দেওয়া হবে না। আয়ান বুঝতে পারলো এরা রায়হানেরই পাঠানো লোক। সে কোনো ঝামেলায় না জড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। দেখুন, আপনাদের যা বলার আছে আমাদের অফিসে এসে বলুন, এখানে সিন ক্রিয়েট করবেন না। অন্য একজন লোক মেহরিনের হাত ধরতে গিয়ে বলে, কেন রে, এখানে কথা বললে কি হবে? তোর ম্যাডামের বুঝি একা একা কথা বলতে লজ্জা লাগে? লোকটা মেহরিনের দিকে হাত বাড়াতেই আয়নের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে লোকটার হাতটা ধরে এমনভাবে মোচড় দিল যে লোকটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। এরপর যা ঘটল তা ছিল এক মুহূর্তের ঝড়। আয়ান একাই ৩-৪ জন লোককে পরাস্ত করলো। তার মারামারির ধরন ছিল হিংস্র কিন্তু অসম্ভব কৌশলী। মেহরিন ভয়ে বিস্ময়ে জমে গিয়ে আয়ানের এই রূপ দেখছিল। এই শান্ত গম্ভীর ঠান্ডা মাথার ব্যবসায়ী মানুষটার ভেতরে যে এমন একটা হিংস্র সত্তা লুকিয়েছে তা সে কল্পনাও করতে পারেনি। লোকগুলো পালিয়ে যাওয়ার পর আয়ান দ্রুত মেহরিনের কাছে ছুটে এলো। মেহরিন, তুমি ঠিক আছো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি ঠিক আছি, কিন্তু আপনি? আয়ান তার নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো একটা জায়গায় কেটে গিয়ে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু মেহরিনের চিন্তায় অস্থির। সে নিজের পকেট থেকে রুমাল বের করে মেহরিনকে দিল। তুমি ভয় পেও না, আমি আছি। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। গাড়িতে ফেরার পথে পুরো রাস্তাটা তারা দুজনেই চুপচাপ ছিল। মেহরিন বারবার আর চোখে আয়ানকে দেখছিল। তার মনে হাজারো প্রশ্ন। কি এই একে? একজন সফল ব্যবসায়ী, একজন চিন্তাশীল মানুষ, নাকি একজন হিংস্র যোদ্ধা? গাড়ির নিস্তব্ধতায় মেহরিনের মনে হাজারো প্রশ্ন। একের এই রহস্যময়তা তাকে যেন আরো তীব্রভাবে আকর্ষণ করছিল। আর আয়ান স্টিয়ারিংয়ে হাত রেখে ভাবছিল ভাগ্যের একই পরিহাস। যে মেয়েটিকে সে তার বিপজ্জনক খেলা থেকে দূরে রাখতে চেয়েছিল, সে মেয়েটি যেন বারবার তার গল্পের কেন্দ্রে চলে আসছে। এই বিপদের আঁচ তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাবে তা ছেড়ে সময়ের হাতে। কিছুদিন পর রাত 10টা, ইউনাইটেড হাসপাতালের থমথমে করিডোর। আইসিইউর কাঁচের দরজার বাইরে সাধারণ পোশাকে মাস্কের আড়ালে দাঁড়িয়ে আছে আয়ান। তার দৃষ্টি স্থির হয়ে আছে ভেতরে শুয়ে থাকা তার বাবা জাহাঙ্গীর চৌধুরীর দিকে। কিছুক্ষণ আগে তিনি এক ভয়াবহ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। কাঁচের দেওয়ালে হাত রেখে আয়ান ফিসফিস করে বলে উঠল, আব্বু, আপনি এত সহজে হার মানতে পারেন না। আপনার সাথে আমার অনেক হিসাব বাকি। আপনাকে তো এখনো দেখতে হবে আপনার ছোট ছেলেটা অযোগ্য নয়।
তার চোখ দুটো জলে ভরে উঠেছে। 5 বছরের জমানো সব রাগ, অভিমান আর ঘৃণা ছাপিয়ে এখন শুধু জেগে আছে বাবার জন্য এক তীব্র কষ্ট। ঠিক তখনই আইসিইউর অন্য প্রান্ত থেকে ভেসে এলো তার সৎ ভাই রায়হানের গলা। রায়হান ফোনে চাপা কিন্তু উত্তেজিত গলায় বলে, ডাক্তার কি বলছে সেটা বুড়ো কথা নয়। আব্বুর পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে করা আছে কি না সেটা এখনই চেক করো, আর কোম্পানির সব শেয়ার যেন আমার কন্ট্রোলে থাকে সেটার ব্যবস্থা করো। এই সুযোগে বোর্ড মেম্বাররা কোনো ঝামেলা করতে পারে। শাইলা বেগম পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে বলে, আহা রায়হান, এখন কি এইসব কথা বলার সময়? তোর বাবা ভেতরে মেয়েটির সাথে লড়াই করছে, আর তুই? তুমি চুপ করো তো মা, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আব্বুর কিছু হয়ে গেলে এই বিশাল সাম্রাজ্য কে সামলাবে? আমি। আর যদি কোনো দিন আয়ান এসে হাজির হয় কী হবে বুঝতে পারছো? এর আগে সব কিছু আমার নামে করতে হবে, আর আমি যদি এখন শক্ত না থাকি তাহলে সবাই আমাদের পথে বসিয়ে দিবে। তুমি বরং ভাবো আব্বুর ব্যক্তিগত সিন্ধুকে কে কে আছে। এই নির্লজ্জ স্বার্থপর কথাবার্তা শুনে আয়ানের রক্ত মাথায় চড়ে গেল। সে মুষ্টিবদ্ধ হাতে দেয়ালে একটা আঘাত করতে গিয়েও নিজেকে সামলে নিল। সে এখানে কোনো দৃশ্য তৈরি করতে আসেনি। সে নিঃশব্দে সেখান থেকে সরে একটা নিরিবিলি কোণার দিকে চলে গেল, যেখানে কেউ তাকে দেখতে পাবে না। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের করিডোরের অন্য পাশ দিয়ে হেঁটে আসছিল মেহেরিন। তার এক খালা একই হাসপাতালে ভর্তি, তাকে দেখতেই সে এসেছে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ থমকে দাঁড়ালো। করিডোরের এক প্রান্তে আলো আধারিত দাঁড়িয়ে থাকা মানুষটাকে তার ভীষণ চেনা চেনা লাগলো। এই লোকটি কি কি? কিন্তু ওনার তো এখানে থাকার কথা নয়, আর এমন সাধারণ পোশাকে। মেহেরিন একটু এগিয়ে গেল। ক্যাপ আর মাস্কের আড়ালেও সে আয়নের বিধ্বস্ত যন্ত্রণাকাতর চোখ দুটো চিনতে পারল। সে দেখলো একে নামে সেই কঠিন আত্মবিশ্বাসী মানুষটা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার কাঁধ দুটো হতাশায় ঝুঁকে পড়েছে। তার দৃষ্টি আইসিইউ দিকে, যেখানে জাহাঙ্গীর চৌধুরী শুয়ে আছেন। মেহেরিন আবারও মনে মনে বলে, তার মানে বিজনেস এক্সপোরের দিন আমার সন্দেহটাই ঠিক ছিল। জাহাঙ্গীর চৌধুরীর সাথে মিস্টার একের কোনো একটা গভীর সম্পর্ক আছে, কিন্তু কি সেই সম্পর্ক? মেহেরিন দ্বিধায় পড়ে গেল। আমি কি গিয়ে কথা বলবো নাকি এড়িয়ে যাব? এই ব্যক্তিগত মুহূর্তে তাকে বিরক্ত করাটা কি ঠিক হবে? সে যখন ভাবছিল ঠিক তখনই আয়ান তাকে দেখতে পেল। আয়ান চমকে উঠল। সে ভাবতেই পারেনি মেহেরিন তাকে এখানে এই অবস্থায় দেখে ফেলবে। আয়ান দ্রুত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। সে মাস্কটা ঠিক করে মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু মেহেরিন এবার আর তাকে এড়িয়ে যেতে দিল না। সে ধীর পায়ে আয়নের দিকে এগিয়ে গেল। তাদের মধ্যে কোনো কথা হলো না, কিন্তু নীরবতার মধ্যে অনেক অব্যক্ত প্রশ্ন আর উত্তর ভেসে বেড়াতে লাগলো। পরের দিন বিকেল, রমনা পার্ক, ঢাকা। লেকের ধারে একটা ফাঁকা বেঞ্চে বসে আছে আয়ান আর মেহেরিন। পরন্ত বিকেলে নরম আলো, চারপাশটা কেমন বিষণ্ণ সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নীরবতাটা ভাঙলো মেহেরিন নিজেই। সে গতকাল রাতের পর থেকে আয়নকে ফোন করে দেখা করার জন্য জোর করেছে। মেহেরিন আয়নের দিকে না তাকিয়ে শান্ত গলায় বলল, চা খাবেন নাকি কফি? যদিও এখানে কফি শপের মতো ভালো ব্ল্যাক কফি পাওয়া যাবে না। হ্যাঁ, আমার কিছুই ভালো লাগছে না মেহেরিন। সেটা আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি। গতকাল রাতেও বুঝেছিলাম, কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছিলেন। মেহেরিন একটু থেমে আবার বলে, আমি জানি এটা আপনার ব্যক্তিগত বিষয় এবং আমার হয়তো প্রশ্ন করার কোনো অধিকারই নেই, কিন্তু আমি শুধু জানতে চাই আপনি ঠিক আছেন কিনা। আয়ন একটা শুকনো হাসি হেসে বলে, ঠিক আছি। হ্যাঁ, আমি ঠিক আছি, যেমনটা গত 5 বছর ধরে আছি, একা, কিন্তু ঠিক আছি। হাসপাতালে আপনি জাহাঙ্গীর চৌধুরীর জন্য অপেক্ষা করছিলেন। বিজনেস এক্সপোরের দিনও তাকে দেখেই আপনার চেহারা পাল্টে গিয়েছিল। ব্যাপারটা কি মিস্টার একে? কেন তাদের থেকে নিজের পরিচয়টা লুকিয়ে রাখেন? কে আপনি? আয়ন কোনো উত্তর না দিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। তার ভেতরে একটা ঝড় চলছিল। সে কি এই মেয়েটাকে বিশ্বাস করতে পারে? নিজের জীবনের সবচেয়ে কষ্টকর সত্যিটা কি তাকে বলা যায়? আয়ন কিছুক্ষণ পর ক্লান্ত গলায় বলে, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো মেহেরিন। আপনি আমার বিজনেস পার্টনার, আমাদের সম্পর্কটা সেখানেই সীমাবদ্ধ থাকা উচিত। মেহেরিন এবার আয়নের দিকে সরাসরি তাকিয়ে বলে, সত্যি আমাদের সম্পর্কটা শুধু বিজনেসের? তাহলে সাইটের সেই বিপদের দিন কেন আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়েছিলেন? কেন আমার জন্য আপনার এত চিন্তা?
কেন সেদিন আপনি থেকে তুমি সম্বোধন করেছিলেন? কেন বারবার আমাদের কথাবার্তার ব্যক্তিগত পর্যায়ে চলে যায়? উত্তর দিনই কে? মেহরিনের গলার স্বরে একটা অধিকারের সুর ছিল যা আয়নের ভেতরে দেয়ালটাকে নাড়িয়ে দিল। আয়ন চোখ বন্ধ করে। কারণ আমি আর কাউকে হারাতে চাই না। কাকে হারিয়েছেন আপনি? আয়ন আর পারল না। 5 বছরের জমানো কষ্ট, অভিমান আর একাকিত্ব যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইলো। সে মেহরিনের চোখের দিকে তাকালো। সেই চোখে সে কোনো বিচার নয়, শুধু সহমর্মিতা দেখতে পেল। আয়ন ভাঙা ভাঙা গলায় বলে, জাহাঙ্গীর চৌধুরী আমার বাবা। মেহরিন স্তব্ধ হয়ে গেল। সে এমনটা সন্দেহ করলেও সত্যিটা শোনার জন্য প্রস্তুত ছিল না। চৌধুরী গ্রুপের মালিকের ছেলে, অথচ সে নিজের পরিচয় লুকিয়ে একাকী ঘুরে বেড়াচ্ছে। আপনার বাবা? তাহলে আপনি তো আয়ান চৌধুরী, চৌধুরী গ্রুপের ছোট ছেলে, যে 5 বছর আগে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সেই নিরুদ্দেশ আয়ান, সেই অযোগ্য নাকাম ছেলেটা যার স্বপ্নের কোনো দাম তার বাবার কাছে ছিল না, যার জন্মদিনের দিন তাকে সবার সামনে অপমান করে বলা হয়েছিল যে সে পরিবারের জন্য একটা বোঝা। আয়ান এক এক করে তাকে বলা সেই রাতের সব কথা, তার অভিমান, তার বাড়ি ছাড়ার ঘটনা, সব কিছু মেহরিনকে বলল। তার গলা ধরে আসছিল, চোখ দুটো ঝাপসা হয়ে গিয়েছিল। 5 বছর আগে তার চোখের সামনে সেই শেষ দিনের দৃশ্যটা ভেসে উঠল। ফ্ল্যাশব্যাক। 5 বছর আগে, স্থান চৌধুরী ভিলা, গুলশান, ঢাকা। রাত 8টা। বিশাল বাড়ির লন জুড়ে আয়োজন করা হয়েছে জাহাঙ্গীর চৌধুরীর একমাত্র ছেলে আয়ান চৌধুরীর জন্মদিনের অনুষ্ঠান। মৃদু আলো, হালকা সঙ্গীত আর আমন্ত্রিত অতিথিদের কোলাহলে পরিবেশটা বেশ জমজমাট। অতিথিদের মৃদু গুঞ্জনের শব্দ, হালকা ক্লাসিক্যাল সঙ্গীতের আবহ। একজন বয়স্ক ভদ্রলোক বলেন, আপনার বাড়িতে অনুষ্ঠান মানে অন্যরকম একটা ব্যাপার, সবকিছুর মধ্যে একটা রুচিশীলতার ছাপ। জাহাঙ্গীর চৌধুরীর মুখে একটা সৌজন্যের হাসি ঝুলিয়ে বলেন, সবই আপনাদের দোয়া মোর্শেদ সাহেব। আসুন, ভেতরে বসুন। আয়ান বোধহয় বন্ধুদের সাথে ওই দিকেই আছে। জাহাঙ্গীর চৌধুরী অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকলেও তার চোখ দুটো বারবার খুঁজে ফিরছিল তার ছোট ছেলে আয়ানকে। অন্যদিকে একটা কোনায় দাঁড়িয়েছিল আয়ান। তার পরনে সাধারণ একটা পাঞ্জাবি, মুখে হাসি থাকলেও চোখ দুটো ছিল কিছুটা আনমনা। আয়ানের বড় ও সৎ ভাই রায়হান কাছে এসে ব্যঙ্গাত্মক সুরে বলে, কি রে, একা একা দাঁড়িয়ে কি করছিস? তোর জন্মদিন, অথচ ভাব দেখে মনে হচ্ছে শেষকৃত্যের বাড়িতে এসেছিস। যা, সবার সাথে গিয়ে কথা বল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া আমার আর ভালো লাগছে না এসব। আয়নের সৎমা শাহানা বেগম প্লেটে কিছু কাবাব নিয়ে তাদের দিকে এগিয়ে এসে বলে, কেন ভালো লাগবে না বাবা? এত সুন্দর একটা আয়োজন, সব তোমার জন্য। রায়হান, দেখতো ভাইয়ের কি হয়েছে, ওকে কিছু খেতে দে। মা, ওর তো নাটক করার অভ্যাস। আব্বুর অ্যাটেনশন দরকার। দেখবে একটু পরে আব্বুর কাছে গিয়ে এমন কিছু একটা চাইবে যা আব্বু মানা করতে পারবে না। আয়ন কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে সরে যায়। সে সরাসরি তার বাবা জাহাঙ্গীর চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ায়। তার চোখে ছিল অনেক দিনের জমানো এক স্বপ্ন। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি একটু সময় দিতেন। জাহাঙ্গীর চৌধুরী অন্য অতিথির সাথে কথা থামিয়ে বলেন, হ্যাঁ বলো, কি বলবে? আয়ন গলাটা পরিষ্কার করে নিয়ে বলে, আমার পড়ালেখা তো প্রায় শেষ। আমি বিদেশে যেতে চাই। আর্কিটেকচার নিয়ে বাইরে একটা মাস্টার্স করতে চাই। আজকের দিনে আপনার কাছে আমার এটুকুই চাওয়া। আয়নের কথা শেষ হতে আশেপাশের কোলাহল যেন মুহূর্তের জন্য থেমে গেল। জাহাঙ্গীর চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছু বলার আগে পাশ থেকে রায়হান তীক্ষ্ণ গলায় বলে উঠল, শুনেছেন আব্বু, শুনেছেন ওর কথা? আর্কিটেকচার। যে ছেলে নিজের ঘরটা পর্যন্ত গুছিয়ে রাখতে পারে না, সে নাকি আর্কিটেক্ট হবে, তাও আবার বিদেশে গিয়ে। দেশের টাকা বিদেশে নষ্ট করার নতুন ধান্দা, তাই না? কয়েকজন অতিথি তাদের দিকে ফিরে তাকায়। একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। শাহানা বেগম দ্রুত এগিয়ে এসে কপট স্নেহের সুরে বলেন, আহা রায়হান, এভাবে বলছিস কেন? অত ছোট মানুষ, কত কিছু শখ হতে পারে। কিন্তু বাবা আয়ান, তুমি তো জানো তোমার ভাইয়া কত কষ্ট করে ব্যবসাটা সামলাচ্ছে। এই সময় এতগুলো টাকা, তাছাড়া তুমি একা একা বিদেশে থাকবে, আমাদের চিন্তা হবে না? মা, আমি তো একা থাকতে চাইছি না, আমি পড়তে যেতে চাইছি।
আমার স্বপ্নের জন্য। ভাইয়ার ব্যবসার টাকার তো কোনো অভাব নেই। আর চিন্তা, আমি এখন এই বাড়িতে একা থাকি, তখন তো তোমাদের চিন্তা হয় না? মুখ সামলে কথা বল, কিসের অভাব নেই? তুই কি বুঝিস ব্যবসার? সারাদিন তো ঘরে বসে বসে বাবার টাকায় গিলিস আর স্বপ্ন দেখিস। তোর ওইসব ফালতু স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কাছে কোনো টাকা নেই। পারলে নিজে কিছু করে দেখা। আয়নের চোখ দুটো এবার তার বাবার দিকে স্থির হলো। তার বিশ্বাস ছিল বাবা অন্তত তার পক্ষ নেবে, কিন্তু জাহাঙ্গীর চৌধুরী সবার সামনে একটা দীর্ঘশ্বাস ফেলে চোকাচুকি এড়িয়ে গেলেন। উনি গম্ভীর এবং কিছুটা ক্লান্ত গলায় বলেন, এইসব কথা এখন থাক আয়ান, বাইরে মেহমান আছে, পরে কথা হবে। পরে কথা হবে এই দুটো শব্দ আয়ানের বুকের ভেতরটা ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারলো এই পরে আর কোনো দিন আসবে না। তার স্বপ্ন, তার অস্তিত্ব, সবকিছুই এই পরিবারের কাছে মূল্যহীন। অপমানে, লজ্জায় আর গভীর এক কষ্টে তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। প্রায় দৌড়ে অতিথিদের ভিড় ঠেলে সে নিজের ঘরের দিকে চলে গেল। তার জন্মদিনের সব আনন্দ, সব রং যেন এক নিমেষে ধূসর হয়ে গেল। এটা শুধু আজকের ঘটনা নয়, বহু বছর ধরে তার সাথে এগুলো হয়ে আসছে। সে নীরবে সব সহ্য করে যাচ্ছে। প্রায় মধ্যরাত, বাইরের সব কোলাহল থেমে গেছে। চৌধুরী ভিলা এখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আয়নের চোখে ঘুম নেই। জানালার বাইরে ঝিঁচি পোকার ডাক, ঘরের ভেতর একটা ব্যাগ গোছানোর খসখস শব্দ। একটা ছোট কাঁধের ব্যাগে আয়ান তার প্রয়োজনীয় কয়েকটা জামা কাপড় ভরছে। তার হাত কাঁপছে, কিন্তু চোয়াল শক্ত। সে ড্রয়ার খুলে তার মায়ের একটা পুরনো ছবি বের করলো, ছবিটার পেছনে হাত বোলালো। তারপর ড্রয়ারের এক কোণা থেকে বের করলো তার সবচেয়ে মূল্যবান সম্পদ, মায়ের দেওয়া একটা রূপোর লকেট। আয়ন ফিসফিস করে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, মা, তুমি থাকলে আজ হয়তো আমাকে এভাবে হেরে যেতে হতো না। আমি আর পারছি না এখানে থাকতে, আমাকে ক্ষমা করে দিও। সে লকেটটা বুকে জড়িয়ে নিল। তারপর শেষবারের মতো ঘরটার দিকে তাকালো। বইয়ের তাক, পড়ার টেবিল, বিছানার প্রতিটা জিনিসের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে হাঁটার সময় সে একবার তার বাবার বন্ধ দরজার দিকে তাকালো। বুকের ভেতর একটা তীব্র কষ্ট চিনচিন করে উঠল। আপনি একবারও আমার কথাটা ভাবলেন না আব্বু? একবারও না? আপনার কাছে আপনার বড় ছেলে আর নতুন সংসারটাই সব। আমি হয়তো আপনার জন্য একটা বোঝা ছাড়া আর কিছুই নই। অনেক সহ্য করেছি আব্বু, আর না। বাড়ির মূল গেটটা পার হয়ে সে নেমে এলো অন্ধকার রাস্তায়। পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। ফোনের ওপাশ থেকে প্রথম রিংয়েই উত্তর এলো। জাওয়াত ফোনের ওপাশে ঘুম জড়ানো গলায় বলে, হ্যালো আয়ান, এত রাতে সব ঠিক আছে? আয়ন ফোনে চাপা কিন্তু দৃঢ় গলায় তার একমাত্র বন্ধু জাওয়াতকে বলে, জাওয়াত, আমি বের হয়ে এসেছি। জাওয়াত ফোনের ওপাশে এবার পুরোপুরি সজাগ হয়ে যায়। কি মানে কি? কোথায় তুই এখন? দাঁড়া, আমি আসছি। না, তোকে আসতে হবে না। তুই শুধু আমাকে একটা সাহায্য কর। আমার জমানো কিছু টাকা তোর কাছে রাখা ছিল, মনে আছে? হ্যাঁ আছে, কিন্তু তুই এখন যাবি কোথায়? কি করবি? চৌধুরী সাহেব জানেন? তিনি জানলে কি আমি বেরোতে পারতাম? আর কোথায় যাব, কি করব, কিচ্ছু ভাবিনি। শুধু জানি এই অপমান নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তুই কাল সকালে টাকাটা নিয়ে মহাকালী বাস স্ট্যান্ডে চলে আসিস। আমি তোর জন্য অপেক্ষা করব। আয়ান, মাথা গরম করিস না ভাই, যা করার ভেবেচিন্তে কর। কালকে সকালে কথা বলি, তারপর। না জাওয়াত, যা ভাবার আমি ভেবে নিয়েছি। আজ থেকে আমার একটাই পরিচয়, আমি শুধু আয়ান। আমার কোনো চৌধুরী পরিচয় নেই। আমি ফিরবো একদিন, নিশ্চয়ই ফিরবো, কিন্তু সেদিন আমি নিজের পরিচয়ে ফিরবো। সেদিন কেউ আমাকে অযোগ্য বলার সাহস পাবে না। তুই শুধু আমার পাশে থাকিস ভাই। আয়নের গলার স্বরে এমন এক দৃঢ়তা ছিল যে জাওয়াত আর কোনো কথা বাড়ালো না। ফোনটা রেখে আয়ন বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলো। গভীর রাতের নিস্তব্ধতা, রাস্তার সোডিয়াম লাইটের আচ্ছা আলো আর তার বুকের ভেতরের প্রতিশোধের আগুন, এই ছিল তার সেই নতুন যাত্রার একমাত্র সঙ্গী। বাস্তবে এসে আয়ন মেহরিনকে বলে, আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি মেহরিন। আমি আমার ভাইকে তার লোভ আর অহংকারের শাস্তি দিতে এসেছি। আমি আমার বাবাকে দেখাতে এসেছি তার ফেলে দেওয়া ছেলেটা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু কিন্তু আজ যখন তাকে হাসপাতালের বেডে দেখলাম,
আমার সব রাগ, সব ঘৃণা কোথায় যেন হারিয়ে গেল। আমার শুধু মনে হচ্ছিল আমি আমার বাবাকে হারাতে চাই না। আয়ানের কণ্ঠের এই আরতি, এই কষ্ট দেখে মেহরিনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কোনো কথা না বলে নিজের ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আয়ানের দিকে বাড়িয়ে দিল। তারপর খুব আস্তে করে তার কাঁধে হাত রাখলো। মেহরিন স্নেহমাখা কিন্তু দৃঢ় গলায় বলে, আপনি একা নন আয়ান, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। অভিমান কথাটা স্বাভাবিক, কিন্তু আপনি যা করতে এসেছেন তা সঠিক পথেই করছেন। আপনি আপনার ভাইয়ের মতো প্রতারণা করছেন না, আপনি নিজের যোগ্যতা দিয়ে লড়ছেন। আর একজন বাবার জন্য এর চেয়ে বড় গর্বের আর কিছুই হতে পারে না। মেহরিন একটু থেমে তার চোখের দিকে তাকিয়ে আবার বলে, আপনি এখন থেকে আর একে নন, আমার কাছে আপনি আয়ান, আর আমি আপনার পাশে আছি সব সময়। মেহরিনের এই নির্ভরতার আশ্বাস, তার চোখের এই বিশ্বাসটুকু আয়নের ক্ষতবিক্ষত হৃদয়ে যেন মলমের মতো কাজ করলো। সে প্রথমবার অনুভব করলো এই দীর্ঘ লড়াইয়ের পথে সে আর একা নয়। তার পাশে কেউ একজন আছে যে তাকে বিচার না করে তাকে বোঝার চেষ্টা করছে। এদিকে চৌধুরী গ্রুপের একটি কনস্ট্রাকশন সাইট অফিস। দুদিন পর রায়হান তার ম্যানেজার এবং কয়েকজন সাইট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে। তার মেজাজ বেশ খারাপ। কীভাবে এটা সম্ভব? আমাদের মেন গুদামে পুলিশ রেড করলো কিভাবে? ভেতরে সব খবর বাইরে গেল কেমনে? স্যার, আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ বলছে তাদের কাছে নাকি তথ্য ছিল যে আমরা নিম্নমানের সামগ্রিক ব্যবহার করে। তথ্য? তার মানে আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। আমি তাকে খুঁজে বের করব। আর এর পিছনে যে ওই একের হাত আছে সেটাও আমি নিশ্চিত। ঠিক তখনই তার সেক্রেটারি তাকে ফোন করে। হ্যালো, কি হয়েছে? কি আর্কিটেক্টস ডোমেন একে গ্রুপের সাথে চুক্তি করেছে? ওই মেহরিন নামের মেয়েটা যে আমার অফার ফিরিয়ে দিয়েছিল? রায়হান কিছুক্ষণ চুপ থেকে হিংস্র গলায় বলে উঠল, ওদের এত সাহস! আমাকে না করে ওরা আমার শত্রুর সাথে হাত মেলায়। আমি ওদের দেখে নেব। ওদেরকে এমন শিক্ষা দেব যেন আর কোনোদিন কেউ রায়হান চৌধুরীকে না বলার সাহস না পায়। ফোনটা রেখে রায়হান তার ম্যানেজারকে নির্দেশ দিল, শোনো, আর্কিটেক্ট ডোমেনের মালিককে ফোন করো। তাকে বলো একে গ্রুপের সাথে চুক্তি বাতিল না করলে আমি পুরো ইন্ডাস্ট্রিতে তাদের কাজ করা বন্ধ করে দেব। ঢাকার কোনো বড় কোম্পানি তাদের আর কাজ দেবে না। আর ওই মেয়ে মেহরিন, তাকে বলো আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে, নয়তো ফল ভালো হবে না। এই খবরটা দ্রুত মেহরিনের ফর্মে এবং সেখান থেকে আয়ানের কাছে পৌঁছালো। আয়ান বুঝতে পারলো রায়হান এবার সরাসরি মেহরিনকে টার্গেট করছে। সে আর চুপ করে থাকতে পারলো না। আয়ান সঙ্গে সঙ্গে জাওয়াতকে ফোন করলো। জাওয়াত, তুই এখনই প্রেসের লোকজনকে খবর দে। তাদের হাতে চৌধুরী পরিবারের দুর্নীতির কিছু প্রাথমিক প্রমাণ তুলে দে। এমনভাবে দিবি যেন মনে হয় কোনো এক শুভাকাঙ্ক্ষীর ভেতর থেকে খবরটা লিক করেছে। খেলাটা এবার খুল্লা হবে। ওকে, আমি ব্যবস্থা করছি। হাতির ঝিলের পাশে নদীর ধারে একটা নিরিবিলি জায়গা। সন্ধ্যা নেমে এসেছে, আকাশে পূর্ণিমার চাঁদ। চারিদিকে একটা শান্ত মায়াবী পরিবেশ। নদীর পানির মৃদু শব্দ, হালকা বাতাসের শোঁ আওয়াজ। মেহরিন বেঞ্চের উপর বসে আছে, তার মুখটা থমথমে। রায়হানের হুমকিতে সে বা তার ফার্ম ভয় পায়নি, কিন্তু ইন্ডাস্ট্রিতে তাদের সুনাম নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। তার পাশে এসে বসলো আয়ান। আমি খুব দুঃখিত মেহরিন, আমার জন্য আপনাকে এই ঝামেলার মধ্যে পড়তে হলো। মেহরিন তার দিকে না তাকিয়ে বলে, এটা আপনার দোষ নয় আয়ান। রায়হান চৌধুরীর মতো মানুষরা এমনই হয়। তারা যখন যুক্তিতে পারে না তখন ক্ষমতার জোর দেখায়, কিন্তু আমি ভয় পাইনি। আমি জানি আপনি ভয় পাননি। আপনার চোখে আমি ভয় নয়, জেদ দেখতে পাই। কিন্তু আমি চাই না আমার লড়াইয়ে আজ আপনার গায়ে লাগুক। আপনি চাইলে এখনো এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দেব না। মেহরিন এবার আয়ানের দিকে ঘুরে বলে, সরে দাঁড়াবো কেন? যাতে রায়হান চৌধুরী ভেবে নেয় যে তার হুমকিতে আমরা ভয় পেয়েছি? কখনো না। আমি যখন একটা লড়াই শুরু করি তখন শেষ না দেখে ছাড়ি না। আপনি কি আমাকে এতটা দুর্বল ভাবেন? দুর্বল নয় মেহরিন, আমি আপনাকে সুরক্ষিত রাখতে চাই।
কেন কেন আমার জন্য আপনার এত চিন্তা? কেন আমাকে সুরক্ষিত রাখতে চান? মেহরিন সরাসরি আয়ানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। তার চোখে ছিল অভিযোগ আর একরাশ প্রত্যাশা। আয়ান আর নিজেকে আটকাতে পারল না। সে আলতো করে মেহরিনের হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। কারণ কারণ আমি জানি না কখন কিভাবে আমার এই প্রতিশোধের রুক্ষ অন্ধকার পৃথিবীতে আপনি এক ঝলক আলো হয়ে এসেছেন। যখন আমি সবার থেকে শুধু ঘৃণা আর অপমান পেয়েছি, তখন প্রথমবার আপনার চোখে আমি আমার জন্য বিশ্বাস দেখেছি। যখন আমি আমার বাবার জন্য কাঁদছিলাম, তখন আপনি আমাকে বিচার না করে আমার কাঁধে ভরসার হাত রেখেছিলেন। মেহরিনের চোখের আরো কাছে এসে বলে, আমার এই লড়াইটা ছিল শুধু আমার একার, কিন্তু এখন মনে হয় এই লড়াইয়ে আমি জিতলে সেই জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমার পাশে কেউ একজন আছে। আমি জানি না এটাকে কি বলে মেহরিন। আমি ভালোবাসা, আবেগ এই শব্দের বিশ্বাস করতাম না, কিন্তু আমি শুধু জানি আমি আপনাকে হারাতে চাই না, কখনোই না। আয়ানের এই অকপট স্বীকারোক্তিতে মেহরিনের চোখ দুটো জলে ভরে উঠল। সে জানতো সে এই রহস্যময় মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তার অনুভূতি যে এত গভীর তা সে নিজেও হয়তো জানতো না। মেহরিন কাঁপা কাঁপা গলায় বলে, আমিও জানি না এটাকে কি বলে আয়ান। আমি শুধু জানি যখন আপনি পাশে থাকেন তখন আমার নিজেকে খুব শক্তিশালী মনে হয় পৃথিবীর যে কোনো কিছুর সাথে আমি লড়তে পারবো। তারা আর কোনো কথা বলল না, শুধু একে অপরের হাত ধরে বসে রইল। পূর্ণিমার চাঁদের আলোয় নদীর ধারের সেই শান্ত পরিবেশে দুটো ক্ষতবিক্ষত কিন্তু সংগ্রামী হৃদয় এক হয়ে গেল। তাদের সামনে এখন অনেক কঠিন পথ, অনেক লড়াই বাকি, কিন্তু তারা জানে এই পথে তারা আর একা নয়। তাদের ভালোবাসাটাই হবে তাদের সবচেয়ে বড় শক্তি। স্থান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও অফিস। মাঝরাত। ঘরের ভেতর শুধু টেবিল ল্যাম্পের আবছা আলো। রায়হান চৌধুরী তার চেয়ারে বসে আছে, তার চেহারা হিংস্র এবং মরিয়া। টেবিলে ছড়ানো রয়েছে একে গ্রুপ এবং আর্কিটেক্টস ডোমেইনের পার্টনারশিপের কাগজপত্র, সাথে প্রেস কাটিং, যেখানে চৌধুরী গ্রুপের দুর্নীতির খবর হালকাভাবে ছাপা হয়েছে। রায়হান তার একজন ব্যক্তিগত তদন্তকারীকে ফোনে বলে, আমি জানি না কিভাবে করবে, কিন্তু আমাকে ওই একের আসল পরিচয় বের করে দিতে হবে। লোকটা আকাশ থেকে পড়েনি, তার নিশ্চয়ই কোনো অতীত আছে, কোনো দুর্বলতা আছে। খুঁজে বের করো। আই নিড ইট নাও। স্যার, আমরা অনেক চেষ্টা করছি। লোকটার গত 5 বছরের রেকর্ড ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তার অতীত মুছে দিয়েছে। তবে একটা জিনিস আমরা খুঁজে পেয়েছি। কি পেয়েছো? দ্রুত বলো। একে লোকটা খুবই ব্যক্তিগত, কারোর সাথে তার তেমন ওঠা বসা নেই, শুধু একজন ছাড়া। আর্কিটেক্ট ডোমেন্টের আর্কিটেক্ট মিস মেহরিন। তাদের সম্পর্কটা শুধু পেশাগত নয় স্যার, আমাদের লোক দেখছে তারা একসাথে সাইটে কাজ করার বাইরেও দেখা করে। গত সপ্তাহে বসিলার সাইটে কিছু লোক ঝামেলা করতে গেলে একে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচিয়েছে। এই তথ্যটা শোনার সাথে সাথে রায়হানের হিংস্র চোখ দুটো চকচক করে উঠল। সে যেন তার কাঙ্ক্ষিত দুর্বলতাটা খুঁজে পেয়েছে। রায়হান একটা ক্রূর হাসি দিয়ে বলে, মেহরিন, তাই তো বলি, মেয়েটার এত জেদ কেন? তার পেছনে তাহলে স্বয়ং একে দাঁড়িয়ে আছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। আরবান ওয়েসিসের প্রজেক্টটা কোথায় হচ্ছে? স্যার, বসিলায় এখন পাইলিংয়ের কাজ চলছে। খুব ভালো। রাতের আধারে এমন হবে ওই সাইডে নাশকতা চালাও যেন মনে হয় এটা একটা দুর্ঘটনা। কয়েকটা পিলার দুর্বল করে দাও, কিছু সামগ্রী নষ্ট করে দাও। একে ব্যবসায়িকভাবে পথে বসাতে হবে। আর যখন সে এই ধাক্কা সামলাতে ব্যস্ত থাকবে, তখন তোমরা মেয়েটাকে তুলে আনবে। তদন্তকারী একটু ইতস্তত করে বলে, স্যার, অপহরণ এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমি যা বলছি তাই করো, আমার চেয়ে বেশি বুঝবে না। ওই মেয়েটাই হলো একের বর্ম। আমি সেই বর্মটাই কেড়ে নিব। আমি দেখতে চাই বর্ম ছাড়া সে কীভাবে যুদ্ধ করে। আমি তাকে আমার পায়ের নিচে দেখতে চাই। সে আমার কাছে এসে ভিক্ষা চাইবে। যাও,
রায়হান ফোনটা কেটে দিয়ে চেয়ারে হেলান দিল। তার চোখে মুখে ফুটে উঠল এক পাশবিক আনন্দ। সে জানে এই চালটা তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল। এই এক চালে সে তার পথের সবচেয়ে বড় কাঁটাটাকে সরিয়ে দিতে চায়। পরের দিন বিকেল, স্থান চৌধুরী ভিলা। বাড়িতে একটা থমথমে পরিবেশ। জাহাঙ্গীর চৌধুরী হুইল চেয়ারে বসে আছেন। তিনি হাসপাতাল থেকে ফিরেছেন, কিন্তু এখনো খুব দুর্বল। তার পাশে শাহানা বেগম বসে আছেন। ঠিক তখনই কোনো খবর ছাড়াই বাড়ির প্রধান দরজা প্রায় ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করলো আয়ান। তার পরনে দামি স্যুট, চুল নিখুঁতভাবে আঁচড়ানো, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে এক তীব্র অস্থিরতা আর আগুন। 5 বছর আগে সেই কিশোর আয়ানের সাথে এই পরিণত কঠিন চেহারার আয়ানের পার্থক্য থাকলেও তাকে চিনতে এক মুহূর্ত ভুল হলো না কারো। শাহানা বেগম আয়ানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলেন, আয়ান, তুমি? রায়হান নিজের ঘর থেকে বেরিয়ে এসে আয়ানকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার মুখ দিয়ে কথা সরছে না। তুই তুই এখানে এতদিন কোথায় ছিলি? আয়ান তাদের দুজনের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সরাসরি ঘরের চারপাশে তাকিয়ে চিৎকার করে, মেহেরিন কোথায়? ওকে কোথায় রেখেছিস তুই রায়হান? মেহরিন? কোন মেহরিন? তুই কি পাগল হয়ে গেছিস? এতদিন পর ফিরে এসে এসব কি আবল তাবল বকছিস? নাটক করবি না আমার সাথে। আমি সব জানি। তুই ওকে তুলে নিয়ে গেছিস। কোথায় রেখেছিস ওকে বল। আয়নের এই ভয়ঙ্কর রূপ দেখে শাহানা বেগম ভয়ে চিৎকার করে উঠলেন। জাহাঙ্গীর চৌধুরী হুইল চেয়ারে বসে তার 2 ছেলেকে থামানোর জন্য ছটফট করতে লাগলেন। তিনি দুর্বল কাঁপা কাঁপা গলায় বলেন, আয়ান বাবা থাম, কি হয়েছে আমাকে বল। আর রায়হান, ও কোন মেয়ের কথা বলছে? রায়হান কলার ছাড়ানোর চেষ্টা করতে করতে, আব্বু, আমি কিছু জানি না। ও পাগল হয়ে গেছে। এতদিন কোথায় কোন আস্থা করেছিল কে জানে। এখন ফিরে এসে আমার উপর দোষ চাপাচ্ছে। আয়ান রায়হানের কলার ছেড়ে দিয়ে একটা ধাক্কা মেরে বলে, আস্থা করে আমি ছিলাম না রায়হান। আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। তোর মতো বাবার সম্পত্তিতে বসে খাইনি। আর হ্যাঁ, আমি শুধু তোর ওপর দোষ চাপাচ্ছি না, আমি তো সব মুখোশ খুলে দিতে এসেছি। কিসের মুখোশ? কি বলতে চাও তুমি? এতদিন পর ফিরে এসেছো আমাদের অসম্মান করতে? অসম্মান? সম্মান পাওয়ার মতো কাজ কি আপনারা করেছেন ছোট মা? আর হ্যাঁ, রায়হানের মুখোশের কথাই বলছি। ওর ওই ড্রিম টাওয়ারের স্বপ্ন, ওর কোম্পানির তথাকথিত সাফল্য, সবই তো দাঁড়িয়ে আছে প্রতারণার উপর। চুপ কর, একটা ফালতু কথা বলবি না। তুই কি জানিস আমার ব্যবসা সম্পর্কে? আমি তোর চেয়ে অনেক বেশি জানি ভাইয়া। আমি জানি তুই কিভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে বাবার স্বপ্নের কোম্পানিটাকে ঝুঁকির মধ্যে ফেলেছিস। আমি জানি তুই কিভাবে কোম্পানির টাকা আত্মসাৎ করেছিস। আয়ানের কথাগুলো শুনে রায়হান আর জাহাঙ্গীর চৌধুরী দুজনে হতভম্ব হয়ে গেল। রায়হান অবাক হলো, কারণ এই গোপন খবরগুলো আয়ান জানলো কি করে। এসব এসব বাজে কথা তোকে কে বলেছে? ওই আর্কিটেক্ট মেয়েটা মেহরিন, তার সাথে তোর কি সম্পর্ক? সে তো আমার ড্রিম টাওয়ারে অফার ফিরিয়ে দিয়েছিল, সেইটাকে তুই আমার পেছনে লেগেছিস। তোর ওই দুর্নীতির টাওয়ারে কাজ করার কোনো আগ্রহ ওর ছিল না, তাই ফিরিয়ে দিয়েছে। আর ওর সাথে আমার কি সম্পর্ক সেটা তোর না জানলেও চলবে। তুই বরং এটা ভাব, তোর পথের কাঁটা, তোর প্রধান শত্রু একে কেন তোর পিছনে লেগেছে। একে? তুই তুই একের হয়ে কাজ করছিস? সে তোকে পাঠিয়েছে? আয়ান আবার রায়হানের দিকে এক পা এগিয়ে এসে বলে, কেন রে ভাইয়া? তোর কি মনে হয় আমি অন্য কারোর হয়ে কাজ করার মতো কোনো মানুষ? তুই তো আমাকে ভালোই চিনিস। আমি যা করি নিজের জন্যই করি। তাহলে তুই একে চিনিস কিভাবে? আর তুই আমার গোপন খবরগুলোই বা জানলে কি করে? কারণ তোর সব খবর আমি রেখেছি। তোর প্রতিটি পদক্ষেপ, তোর প্রতিটি চুক্তি, তোর প্রতিটি প্রতারণা সব আমার নখদর্পণে। তুই যখন আর্কিটেক্টস ডোমেইনকে হুমকি দিচ্ছিলি, তখন তুই ভাবতেও পারিসনি যে তুই আসলে কার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিস। তুই যখন বসিলার সাইডে লোক পাঠিয়েছিলি, তুই জানতিস না যে তুই কার প্রজেক্টে নাশকতা চালানোর চেষ্টা করছিস। আয়নের প্রতিটি কথায় রায়হানের মুখের রং পাল্টে যাচ্ছিল। সে আস্তে আস্তে দুটো ভিন্ন ঘটনাকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছিল। রায়হান প্রায় ফিসফিস করে, বসিলা সাইট, আর্কিটেক্টস ডোমেন, একে গ্রুপ, তার মানে তুই?
তোর কি জানতে ইচ্ছে করে না তোর বেআইনি গুদামের খবর মিডিয়া বা পুলিশের কাছে কে পৌঁছে দিয়েছিল? তোর কি জানতে ইচ্ছে করে না কোন প্রতিদ্বন্দ্বীর কারণে তোর শেয়ার মার্কেটে ধস নেমেছিল? সেই প্রতিদ্বন্দ্বী যাকে তুই ধ্বংস করার জন্য আজ একটা মেয়েকে অপহরণ পর্যন্ত করেছিস। আর তাকে কেন অপহরণ করলি? সেই মেয়ে তোর প্রজেক্ট রিজেক্ট করার পর একে এর সাথে যুক্ত হয়েছিল বলে। আর মেহেরিন আমার একে এর সাথে কাজ করেছে বলে তুই তার ক্ষতি করতে গেলি। সেই প্রতিদ্বন্দ্বী, সেই একে আমি নিজেই। এবার সত্যিটা পারমাণবিক বোমার মতো ফাটলো। আমি একে, এই তিনটি শব্দই ছিল রায়হানের জন্য চূড়ান্ত আঘাত। যে রহস্যময় শত্রুকে সে গত কয়েক মাস ধরে খুঁজে বেড়াচ্ছিল, যাকে সে ঈর্ষা করত, ঘৃণা করত এবং ভয় পেত, সে আর কেউ নয়, তারই অবহেলিত ছোট ভাই আয়ান। শাহানা বেগম প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থায় সোফায় বসে পড়লেন। রায়হান অবিশ্বাসের সুরে মাথা নাড়তে নাড়তে বলে, না না, এটা হতে পারে না। তুই 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 একে, যার জন্য আমি এত কিছু অসম্ভব। হ্যাঁ আমি। আর এখন খেলাটা সামনাসামনি হবে। আমি তোর মতো কাপুরুষ নই যে পর্দার আড়াল থেকে চাল চালবো। শেষবারের মতো জিজ্ঞেস করছে মেহেরিন কোথায়। রায়হান এবার ভয়, ঘৃণা আর চরম পরাজয়ের এক মিশ্র অনুভূতিতে পৈশাচিক হাসি হেসে বলে, তাহলে তুই সেই একে, তুই আমার সব কিছু নষ্ট করেছিস। ব্যাস ব্যাস, তোর ভালোবাসা তোর জন্য অপেক্ষা করছে। তোর সবচেয়ে দুর্বলতা এখন আমার হাতে। একা আয় টঙ্গীর পুরনো স্টিল কারখানায়। আর মনে রাখিস, পুলিশ বা অন্য কাউকে জানানোর চেষ্টা করলে তুই শুধু ওর লাশটা পাবি। এই কথা বলেই রায়হান দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়ান এক মুহূর্তও সময় নষ্ট করলো না। সে তার হতভম্ব বিধ্বস্ত বাবার দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলেই ঝড়ের বেগে বেরিয়ে গেল মেহেরিনকে বাঁচানোর জন্য। পেছনে পড়ে রইল এক অবিশ্বাস্য সত্যের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটি পরিবার। কিছুক্ষণ পর টঙ্গীর একটি পরিত্যক্ত বিশাল স্টিল কারখানা, চারিদিকে মরিচা ধরা লোহা লক্করের স্তূপ, ভাঙা কাঁচ আর ভুতুরে নীরবতা। কারখানার মাঝখানে একটা চেয়ারের সাথে মেহেরিনকে বেঁধে রাখা হয়েছে, তার মুখে কাপড় গোজা। রায়হান তার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পিস্তল। কি হলো ম্যাডাম মার্কেটে? এখন তোমার তেজ কোথায় গেল? তোমার ওই প্রেমিক একে ছুরি আমার ভাই আয়ান আজ আমার পায়ের নিচে এসে পড়বে। তোমাকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে রাজি হবে। ঠিক তখনই কারখানার বিশাল লোহার গেটটা ঠেলে ভেতরে প্রবেশ করলো আয়ান। সে একা, তার চোখে মুখে কোনো ভয় নেই, আছে শুধু এক শীতল সংকল্প। আয়ান শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আমি এসে গেছি রায়ান, এবার ওকে ছেড়ে দে। ছেড়ে দেব? এত সোজা? আগে আমার কোম্পানির সব শেয়ার আমার নামে লিখে দে, আর সবার সামনে স্বীকার কর যে তুই একটা প্রতারক। বল, তুই চৌধুরী গ্রুপের সুনাম নষ্ট করার জন্য এসব করেছিস। তোর মতো একটা লোভী প্রতারকের কাছে আমি কিছুই স্বীকার করব না। তুই শুধু একটা কাপুরুষ যে একটা মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই কথা শুনে রায়হান ক্ষিপ্ত হয়ে মেহেরিনের কানের পাশে পিস্তলটা ধরলো। মুখ সামলে কথা বল আয়ান, নয়তো তোর ভালোবাসার কিস্সা এখানে শেষ করে যাবে। আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সে বিদ্যুৎ গতিতে রায়হানের দিকে ছুটে গেল। রায়হান গুলি করার আগে আয়ান তার হাতে আঘাত করে পিস্তলটা ফেলে দিল। শুরু হলো দুই ভাইয়ের মধ্যে এক ভয়ঙ্কর হাতাহাতি। আয়ান প্রতিশোধের আগুনে জ্বলছিল, কিন্তু রায়হানও মরিয়া হয়ে লড়ছিল। তারা একে অপরকে আঘাত করছিল, ফেলে দিচ্ছিল, কিন্তু কেউই হার মানছিল না। ঠিক সেই মুহূর্তে কারখানার গেট ভেঙে পুলিশের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন জাহাঙ্গীর চৌধুরী, তার হাতে হুইল চেয়ার ঠেলে সাহায্য করছে জাওয়াত। পুলিশ অফিসার চিৎকার করে বলে, হেই, হ্যান্ডস আপ, সারেন্ডার নাও। রায়হান পুলিশ দেখে ঘাবড়ে গেল। সে মরিয়া হয়ে পড়ে থাকা পিস্তলটা তুলে নিয়ে আয়ানের দিকে তাক করলো। সব তোর জন্য, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, তোকে আমি বাঁচতে দেব না। রায়হান গুলি করতে উদ্যত হতেই জাহাঙ্গীর চৌধুরী তার দুর্বল শরীর নিয়ে হুইল চেয়ার থেকে প্রায় লাফিয়ে নামার চেষ্টা করলেন। জাহাঙ্গীর চৌধুরী আর্তনাদ করে বলেন, না রায়হান না। কিন্তু তার আগে আয়ান শেষ একটা আঘাতে রায়হানকে পরাস্ত করে মাটিতে ফেলে দিল। পুলিশ এসে রায়হানকে গ্রেফতার করলো। আয়ান ছুটে গিয়ে মেহরিনের বাঁধন খুলে দিল। আয়ান মেহরিনের মুখে হাত বুলিয়ে বলে, মেহরিন, তুমি ঠিক আছো? আমি খুব দুঃখিত। আয়ান, আমি জানতাম আপনি আসবেন। জাহাঙ্গীর চৌধুরী তার দুই ছেলের এই পরিণতি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি আয়ানের দিকে এগিয়ে এলেন, কান্না জড়িত ভাঙা গলায় বলেন,
আমাকে আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তোর বাবা হওয়ার যোগ্য নই। আমি নিজের হিরেকেই চিনতে পারিনি। আমি ক্ষমতার লোভে সংসারের মায়ায় অন্ধ হয়ে গেছিলাম। আজ আজ আমার ভুলের জন্য আমার এক ছেলে অপরাধী আর অন্য ছেলে প্রায় খুনি হতে চলেছে। আমাকে ক্ষমা করে দে আয়ান। তার কান্নার মধ্যে ছিল না কোনো অভিনয়, ছিল শুধু এক বাবার হেরে যাওয়ার, ভেঙে পড়ার তীব্র যন্ত্রণা। আয়ান কোনো কথা না বলে শুধু তার বাবার দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। প্রতিশোধের আগুন ছাপিয়ে আজ যেন সব অভিমান গলে জল হয়ে বেরিয়ে আসছিল। কয়েক ঘন্টা পর চৌধুরী ভিলার লিভিং রুম। বাড়িতে পুলিশ এবং আইনজীবীদের আনাগোনা শেষ হয়েছে। এখন শুধু পরিবারের সদস্যরা উপস্থিত। একটা দম বন্ধ করা নীরবতা। জাহাঙ্গীর চৌধুরী হুইল চেয়ারে বসে আছেন, তার চোখ দুটো শূন্য। শাহানা বেগম এক কোণা সোফায় বসে নিঃশব্দে কাঁদছেন। আয়ান দাঁড়িয়ে আছে জানালার পাশে, তার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে মেহেরিন। জাহাঙ্গীর চৌধুরী শূন্য দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে বলে, আমি ভেবেছিলাম রায়হান আমার ব্যবসা হাল ধরবে, কিন্তু ওকে নিয়ে গর্ব করতাম, অথচ আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আর তোকে তোকে আমি সবসময় ভুল বুঝেছি। আমি প্রতিশোধ নিতে আসিনি আব্বু। আমি শুধু আমার সম্মানটুকু ফেরত চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনি দেখুন আপনার ছোট ছেলেটা ফেলনা নয়। আমি যখন দেখলাম ভাইয়ার কোম্পানিটাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, তখন আমি আর চুপ করে থাকতে পারিনি। আমি শুধু আমাদের পরিবারকে, আপনার তৈরি করা এই সাম্রাজ্যকে বাঁচাতে চেয়েছিলাম। আয়নার কথাগুলো জাহাঙ্গীর চৌধুরীর বুকে তীরের মতো বিঁধল। তিনি তার ভুলের গভীরতাটা বুঝতে পারলেন। জাহাঙ্গীর চৌধুরী শাহানা বেগমের দিকে তাকিয়ে বলেন, আর তুমিও তো সব জানো। তুমিও তো রায়হানের সব অন্যায় সায় দিয়ে গেছো। কেন কেন এমন করলে? আমি আমি শুধু আমার ছেলে ভালো চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ও যেন কোনোদিন কোনো অভাব বোধ না করে। তার জন্য আপনি অন্য একজনের অধিকার কেড়ে নেবেন? ভালো চাওয়ার লোভের মধ্যে পার্থক্য আছে ছোট মা। আপনি সেই পার্থক্যটা ভুলে গিয়েছিলেন। ঘরের পরিবেশটা অত্যন্ত ভারী হয়ে উঠল। দীর্ঘদিনের জমানো ক্ষোভ, অভিমান আর ভুলের হিসাব নিকাশ চলছিল। মেহেরিন পুরো সময়টা আয়নের হাতটা শক্ত করে ধরে রেখেছিল, তাকে নীরব সমর্থন জুগিয়ে যাচ্ছিল। আয়ন তার বাবার কাছে এসে বলে, যা হওয়ার হয়ে গেছে আব্বু, এখন আর এসব কথা বলে লাভ নেই। রায়হান তার ভুলের শাস্তি পাবে, কিন্তু এই পরিবারটাকে আমাদের সামলাতে হবে। জাহাঙ্গীর চৌধুরী তার ছোট ছেলের দিকে তাকালেন। তার চোখে ছিল বিস্ময়, গর্ব আর কৃতজ্ঞতা। যে ছেলেকে তিনি অবহেলা করে দূরে ঠেলে দিয়েছিলেন, আজ সেই ছেলেই ভাঙা পরিবারটাকে জোড়া লাগানোর কথা বলছে। তিনি হাত বাড়িয়ে আয়নের হাতটা ধরলেন। বাবা আর ছেলের মধ্যে আর কোনো দেওয়াল রইল না। পরিবারের পুনর্মিলন হলো, তবে তার প্রেক্ষাপট ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং থমথমে। এক নতুন ভোরের অপেক্ষা শুরু হলো, যা হয়তো আগের মতো উজ্জ্বল হবে না, তবে সত্যের আলোয় আলোকিত হবে। এক সপ্তাহ পর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বোর্ডরুম, সকাল 10টা। বিশাল টেবিলের চারপাশে বসে আছেন কোম্পানির সকল বোর্ড মেম্বার এবং শেয়ার হোল্ডাররা। ঘরের ভেতর একটা পিনপতন নীরবতা, সবার মুখে চাপা উত্তেজনা ও উদ্বেগের ছাপ। টেবিলের এক প্রান্তে বসে আছে আয়ান, তার মুখে আত্মবিশ্বাসের ছাপ। তার পাশে বসে আছে মেহেরিন, তার হাতে একটি ফাইল। অন্য প্রান্তে এক কোণা প্রায় অদৃশ্য হয়ে বসে আছে রায়হান। পুলিশি হেফাজত থেকে তাকে এখানে আনা হয়েছে দোষী প্রমাণিত করার জন্য। তার চেহারা বিধ্বস্ত, চোখ দুটো পরাজিত। টেবিলের প্রধান চেয়ারে হুইল চেয়ারে বসে আছেন জাহাঙ্গীর চৌধুরী, তার মুখ পাথরের মতো কঠিন। জাহাঙ্গীর চৌধুরী গম্ভীর ভারী গলায় বলেন, আজকে জরুরি বোর্ড মিটিং ডাকার কারণ আপনারা সবাই কম বেশি জানেন। আমাদের কোম্পানির সম্মান এবং ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। আমি কোনো ভনিতা না করে সরাসরি মূল প্রসঙ্গে আসতে চাই। আমি আমার ছেলে আয়ান চৌধুরীকে কিছু কথা বলার সুযোগ দিচ্ছি। আয়ান উঠে দাঁড়ালো। ঘরের সবার দৃষ্টি তার দিকে। সে একবার সবার মুখের উপর চোখ বুলিয়ে নিল। ধন্যবাদ আব্বু। সম্মানিত বোর্ড মেম্বারগণ, আমি জানি আপনারা অনেকেই আমাকে দেখে অবাক হয়েছেন, কিন্তু আজ আমি এখানে চৌধুরী পরিবারের ছেলে হিসেবে নয়, এই কোম্পানির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দাঁড়িয়েছি। যে কোম্পানি আমার বাবা তার রক্ত ঘাম দিয়ে তৈরি করেছেন, সেই কোম্পানিকে ভেতর থেকে কিছু মানুষ কিভাবে ধ্বংস করে দিচ্ছিল, আজ আমি তার কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আয়ন প্রজেক্টরের মাধ্যমে কিছু ফাইল, ব্যাংক স্টেটমেন্ট এবং গোপন অডিও রেকর্ডিং তুলে ধরে, যেখানে রায়হানের আর্থিক দুর্নীতি, বেনামি অ্যাকাউন্টে টাকা পাচার এবং বেআইনি কার্যকলাপের স্পষ্ট প্রমাণ ছিল। একজন বোর্ড মেম্বার মোজাম্মেল সাহেব বলেন, এসব তো অবিশ্বাস্য। রায়হান সাহেব, এসব কি সত্যি? রায়হান দুর্বলভাবে প্রতিবাদ করে বলে,
এসব মিথ্যা বানোয়াট। ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র? বেশ, তাহলে ব্যবসায়িক ক্ষতির কথা না হয় বাদই দিলাম, কিন্তু মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছিল তার কি হবে? রায়হান চৌধুরীর স্বপ্নের প্রজেক্ট ড্রিম টাওয়ার, যা কিনা হতে পারতো এই শহরের গর্ব, তা আসলে একটা মৃত্যু ফাঁদ ছাড়ার কিছুই নয়। আর এই কথাটা প্রমাণ করার জন্য আমার চেয়ে যোগ্য একজন মানুষ সেখানে উপস্থিত আছেন। আয়ান মেহরিনের দিকে ইশারা করলো। মেহরিন শান্তভাবে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো ভয় নেই, আছে শুধু পেশাদারিত্ব আর সত্য বলার দৃঢ়তা। মেহরিন উপস্থিত সকলের দিকে তাকিয়ে বলে, আমি মেহরিন, একজন আর্কিটেক্ট। কিছুদিন আগে চৌধুরী গ্রুপ থেকে আমাকে তাদের ড্রিম টায়ার প্রজেক্টের জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি এবং আমার ফার্ম সেই প্রস্তাব ফিরিয়ে দেই। আজ আমি তার কারণটা আপনাদের সামনে ব্যাখ্যা করব। প্রজেক্টের একটি স্ট্রাকচারাল ডিজাইন দেখে মেহরিন আবার বলে, এটা ড্রিম টাওয়ারের প্রাথমিক স্ট্রাকচারাল প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী যে পরিমাণ এবং যে মানের রড ও সিমেন্ট ব্যবহার করার কথা, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। রায়হান সাহেব যে নির্মাণ সামগ্রিক ব্যবহার করছিলেন, তা দিয়ে বড়জোর একটা 10 তলা ভবন নিরাপদে বানানো সম্ভব, কিন্তু তিনি বানাতে চাচ্ছিলেন 50 তলার একটি টায়ার। মেহরিন একের পর এক টেকনিক্যাল ডেটা, সয়েল টেস্ট রিপোর্ট এবং নির্মাণ সামগ্রীর মান পরীক্ষার রিপোর্ট তুলে ধরে প্রমাণ করে দিল যে এই ভবনটি তৈরি হলে সামান্য ভূমিকম্পেই তা ভেঙে পড়তো, যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারত। মেহরিন শেষ করার আগে বলে, ব্যবসা মানে শুধু লাভ নয়, ব্যবসা মানে মানুষের প্রতি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা। চৌধুরী গ্রুপ সবসময় তাদের গুণগত মানের জন্য পরিচিত ছিল, কিন্তু রায়ান চৌধুরী সেই সুনামকে টাকার লোভে বিসর্জন দিতে চেয়েছিলেন। একজন আর্কিটেক্ট হিসাবে, একজন মানুষ হিসাবে আমি এমন কোনো হত্যাযজ্ঞের অংশীদার হতে পারিনি। মেহরিনের কথা শেষ হওয়ার পর বোর্ডরুমে যেন একটা বোমা ফাটলো। সবাই রায়হানের দিকে তীব্র ঘৃণা আর অবিশ্বাসের দৃষ্টিতে তাকাতে লাগলো। রায়হানের আর কিছুই বলার ছিল না, তার সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। জাহাঙ্গীর চৌধুরী চোখ বন্ধ করে যন্ত্রণাকাতর গলায় বলল, আমি প্রস্তাব করেছি রায়হান চৌধুরী এই মুহূর্ত থেকে কোম্পানির সিইও পদ এবং বোর্ডের মেম্বারশিপ থেকে বহিষ্কার করা হোক, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার দরকার কোম্পানি তাই করবে। প্রায় সকল বোর্ড মেম্বার হাত তুলে এই প্রস্তাবে সমর্থন জানালো। রায়হানের পতন ছিল সম্পূর্ণ এবং চূড়ান্ত। সে পরাজিত বিধ্বস্ত সৈনিকের মতো মাথা নিচু করে বসে রইল। আয়ান এবং মেহরিনের নীরব টিম ওয়ার্ক চৌধুরী গ্রুপকে এক ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচিয়ে দিল। এদিকে শাহানা বেগমের শোবার ঘর, সন্ধ্যের সময় ঘরের ভেতরটা আলো আধারিতে ঢাকা। শাহানা বেগম জুতো হাতে তার আলমারি থেকে গয়না এবং কিছু জরুরি ফাইল একটা ব্যাগে ভরছেন। শাহানা বেগম ফোনে ফিসফিস করে বলেন, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমার ছেলের জীবনটা অনেক নষ্ট করে দিয়েছে। আমি যা কিছু পাচ্ছি গুছিয়ে নিচ্ছি। তুমি শুধু গাড়িটা নিয়ে পেছনের গেটে অপেক্ষা করো, আমি আসছি। সে ফোনটা কেটে দিয়ে ব্যাগটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ালো মেহরিন। তার হাতে একটা ট্রে, তাতে এক গ্লাস পানি। মেহরিন শান্ত নরম গলায় বলে, চাচি, আপনার জন্য পানি এনেছিলাম। আপনার শরীরটা ভালো নেই শুনলাম। শাহানা বেগম চমকে গিয়ে ব্যাগটা আড়াল করার চেষ্টা করে। তুমি এখানে কি করছো? আমার জন্য তোমার এত দরদ দেখাতে হবে না, যাও এখান থেকে। মেহরিন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু যা কিছুই হয়েছে তার জন্য তো আপনিও কম দায়ী নন, তাই না? একজন মা হিসেবে আপনি যদি রায়ান ভাইকে সঠিক পথ দেখাতেন, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। জ্ঞান দিতে এসো না আমাকে। তুমি আর তোমার ওই প্রেমিক মিলে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন সাধু সাচ্ছ। আমি তোমাদের ছাড়বো না। আমরা কারো জীবন ধ্বংস করিনি চাচি। রায়হান ভাই নিজের ভুলের কারণে আজ এই অবস্থা, আর আপনিও তো সেই ভুলের অংশীদার। আপনি কি ভাবছেন এই বাড়ি থেকে কিছু গহনা আর ফাইল চুরি করে পালিয়ে গেলেই আপনি বেঁচে যাবেন? কি বলছো তুমি এসব? আমি কোথায় পালাবো? মেহরিন এবার তার গলার স্বরটা পাল্টে গেল, কিছুটা কঠিন শোনালো বলে, আপনি হয়তো জানেন না, এই বাড়ির প্রতিটি কোণায়
এখন নতুন সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে, বিশেষ করে আপনার ঘরের দরজার ঠিক ওপরেই একটা আছে। আর আপনার বিশ্বস্ত ড্রাইভার, যাকে আপনি ফোন করে গেটের বাইরে অপেক্ষা করতে বলেছেন। এই কথা শোনার সাথে সাথে শাহানা বেগমের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। তার ভেতর থেকে কিছু গয়নার ফাইল ছড়িয়ে পড়ল মেঝেতে। তার চেহারাটা ভয়ে ফ্যাকাশ হয়ে গেল। সে বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। মেহরিন মেঝেতে পড়া একটা ফাইলের দিকে তাকিয়ে বলে, এগুলো তো কোম্পানির পুরনো কিছু দলিলপত্র। এগুলো নিয়ে আপনি কি করতেন? ব্ল্যাকমেল, নাকি অন্য কোথাও নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন? ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ালো আয়ান। তার চোখে মুখে কোনো রাগ ছিল না, ছিল শুধু একরাশ করুণা। যাওয়ার আগে অন্তত একবার আব্বুর কথা ভাবতেন ছোট মা। তিনি এমনিতেই বিধ্বস্ত, আপনিও চলে গেলে তিনি হয়তো আর সহ্য করতে পারবেন না। শাহানা বেগম কান্নায় ভেঙে পড়ে। আমি আমি কি করে বলবো? আমার তো আর কিছু রইল না। আমার ছেলেটা জেলে, আমার সম্মান। সম্মান মানুষ নিজে অর্জন করে, আবার নিজের ভুলেই হারায়। আপনি এই বাড়িতেই থাকবেন, আপনার সব দায়িত্ব আমাদের, কিন্তু আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। শাহানা বেগম ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়লেন। তার শেষ পালানোর চেষ্টাও ব্যর্থ হলো। মেহরিনের বুদ্ধিমত্তা এবং আয়নের বিচক্ষণতা শুধু কোম্পানিকেই নয়, পরিবারটাকে সম্পূর্ণ ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করলো। চৌধুরী বাড়ির পেছনের বাগান, পরদিন বিকেল। পরন্ত বিকেলে নরম রোদ এসে পড়েছে সবুজ ঘাসের উপর। জাহাঙ্গীর চৌধুরী হুইল চেয়ারে বসে আছেন, তার পাশে একটা বেঞ্চে বসে আছে আয়ান। জাহাঙ্গীর চৌধুরী দূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, ছোটবেলায় তুই এই বাগানেই সারাদিন খেলা করতি, তোর মা তোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যেত। কতদিন পরেই বাগানটি আবার আগের মতন প্রাণবন্ত লাগছে। সময় অনেক কিছু বদলে দেয় আব্বু। হ্যাঁ, বদলে দেয়। আমি তোর উপরে অনেক অবিচার করেছি বাবা। আমি কোনোদিন তোর ভেতরের আগুনটাকে দেখতে পাইনি। আমি শুধু রায়হানের দেখানো চাকচিক্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। পুরনো কথা আর নয় আব্বু, এখন সামনে তাকানোর সময়। কোম্পানিটাকে আবার নতুন করে দাঁড় করাতে হবে। আমি আর পারবো না আয়ান, আমার শরীর মন কোনোটাই আর সায় দিচ্ছে না। আমি চাই তুই এবার কোম্পানি সম্পূর্ণ দায়িত্ব নিবি। চৌধুরী গ্রুপের নতুন সিও তুই হবি। আয়ান একটা মৃদু হাসি দিয়ে বলে, আমি একা পারবো না আব্বু। কেন পারবি না? তোর তো সেই যোগ্যতা আছে। যোগ্যতা হয়তো আছে, কিন্তু এই কঠিন পথে আমার একজন সঙ্গীর দরকার, যে শুধু আমার শক্তি নয়, আমার বিবেকও হবে, যে আমাকে ভুল পথে যেতে বাধা দেবে। আর সেই সঙ্গী হলো মেহরিন। আয়ান একটু থেমে আবার বলে, আমি একা দুটো কোম্পানি চালাতে পারবো না। আমি এই কোম্পানির দায়িত্ব নেব, কিন্তু একটা শর্তে। মেহরিনও আমার সাথে সমান অংশীদারিত্বে থাকবে। সে শুধু আমার জীবন সঙ্গী নয়, আমার বিজনেস পার্টনারও হবে। জাহাঙ্গীর চৌধুরী আয়ানের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তার মুখে একটা প্রসন্ন হাসি ফুটে উঠল। আমি তোর চেয়েও ভালো জহুরি পেয়েছি আয়ান। তুই হিরে চিনতে ভুল করিসনি। মেয়েটা শুধু বুদ্ধিমতী নয়, ওর মনটাও খুব সুন্দর। ওর পাশে থাকলে তুই কোনোদিনও পথ হারাবি না। আমার পূর্ণ সম্মতি আছে। বাবা আর ছেলের মধ্যকার সব দূরত্ব, সব অভিমান যেন এই পরন্ত বিকেলের আলোয় মিলিয়ে গেল। তারা একসাথে এক নতুন ভবিষ্যতের পরিকল্পনা শুরু করলো, যেখানে বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধাই হবে মূল ভিত্তি। সেদিন রাতেই আয়ান তার অ্যাপার্টমেন্টে আসে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শহর জুড়ে নিয়ন আলো ঝলকানি, খোলা হাওয়ায় উঠছে পর্দা। আয়ান আর মেহরিন পাশাপাশি দাঁড়িয়ে আছে রেলিং ধরে। দুজনেই চুপচাপ, কিন্তু তাদের নীরবতার মধ্যে আছে হাজারো না বলা কথা। মেহরিন আকাশের দিকে তাকিয়ে বলে, কখনো ভাবিনি জীবনটা এভাবে বদলে যাবে। একটা ভুল, টেবিলে বসা থেকে শুরু করে এত কিছু। আয়ান তার দিকে তাকিয়ে নরম সুরে বলে, ভুল টেবিলে নয় মেহরিন, আপনি সেদিন ঠিক টেবিলেই বসেছিলেন, আমার জীবনের টেবিলে। আমি হয়তো তখন জানতাম না, কিন্তু ভাগ্য ঠিকই জানতো। আপনি তো আজকাল খুব দার্শনিক কথাবার্তা বলেন মিস্টার একে। একে নয়, আয়ান। আর এই আয়ানকে দার্শনিক বানানোর কারিগর তো আপনি, মিস মেহরিন। আয়ান তার পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। সে বাক্সটা খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো তার মায়ের সেই পুরনো রূপোর লকেটটা। এটা আমার মায়ের। বাড়ি ছাড়ার রাতে শুধু এই স্মৃতিটুকুই আমি সাথে করে নিয়ে এসেছিলাম। এই লকেটটা আমাকে প্রতি মুহূর্তে সাহস জুগিয়েছে, একা হয়েও একা হতে দেয়নি।
মেহেরিনের গলায় লকেটটা পরিয়ে দিতে দিতে বলে, আমার মা বলতেন তিনি তার ছেলের জন্য এমন একজনকে খুঁজে আনবেন যার মধ্যে শুধু রূপ নয়, গুণ আর আত্মসম্মানও থাকবে। আজ মা বেঁচে থাকলে তিনি আপনাকেই বেছে নিতেন। এই লকেটটা আজ থেকে আপনার। মেহেরিনের চোখ দুটো জলে ভরে উঠল। সে আয়নের দেওয়া এই অমূল্য উপহার, এই বিশ্বাস আর ভালোবাসা পেয়ে বাকরুদ্ধ হয়ে গেল। মেহেরিন কাঁপা কাঁপা গলায় বলে, আয়ান আমি? আয়ন তার চোখের জল মুছে দিয়ে বলে, কোনো কথা নয়, আজ শুধু অনুভবের রাত। তার আরো কাছে এসে কপালে একটা চুমু খেয়ে, আপনি কি আমার বাকিটা জীবনের সঙ্গী হবেন মেহের? আমার সব লড়াই, সব সাফল্য আর সব ব্যর্থতার অংশীদার হবেন? আমার এই ভাঙা জীবনটাকে আপনার ভালোবাসা দিয়ে গুছিয়ে দেবেন? উইল ইউ ম্যারি মি? মেহেরিন আর কোনো উত্তর দিল না। সে তার ভেজা চোখ নিয়ে আয়ানের বুকে মাথা রাখলো। তার এই নীরব সম্মতিতেই ছিল হাজারো শব্দের চেয়ে শক্তিশালী উত্তর। শহরের নিয়ন আলোর পটভূমিতে দুটো হৃদয় এক হয়ে গেল, এক নতুন এবং সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতিতে। চূড়ান্ত লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু ভালোবাসা লড়াই তো সবে শুরু হলো। ঢাকা সেন্ট্রাল জেল, কেরানীগঞ্জ। কয়েক মাস পর ভিজিটার্স রুমের একটা কাঁচের দেয়ালে দুপাশে বসে আছে দুই ভাই, আয়ান এবং রায়হান। রায়হানের পরনে জেলের সাধারণ পোশাক, তার চেহারায় আগের সেই অহংকার বা দম্ভের লেশ মাত্র নেই। দীর্ঘদিনের অনুশোচনায় তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, চুল উস্কো খুস্কো। আয়ান তার দিকে শান্তভাবে তাকিয়ে আছে। রায়হান কাচের উপর হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, তুই তুই এসেছিস আয়ান? আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ ভাইয়া, আসতে তো হতোই। আমাকে এখনো ভাইয়া বলে ডাকছিস? আমি তো তোর ভাইয়া হওয়ার যোগ্য নই। আমি তোর জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলাম। আমি আমি একটা জানোয়ার। তুমি আমার ভাই ছিলে, আছো এবং থাকবে। সম্পর্কটা রক্ত দিয়ে তৈরি ভাইয়া। রাগ, অভিমান বা ঘৃণা দিয়ে তা তো মুছে ফেলা যায় না। রায়হান কান্নায় ভেঙে পড়ে। আমি আমি খুব একা আয়ান। প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত আমার শুধু নিজের ভুলগুলোর কথা মনে হয়। কেন আমি এমন করলাম? কিসের জন্য? ক্ষমতার লোভ, টাকার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আব্বুর ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু ভুল পথে। আমি ভেবেছিলাম তোকে ছোট্ট করে তোকে তাড়িয়ে দিলেই আমি তার একমাত্র সন্তান হয়ে উঠব। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, পারবি? আয়ান তার চোখ দুটো ভিজে উঠেছে। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি ভাইয়া। যেদিন আব্বুকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়তে দেখেছিলাম, সেদিনই আমার ভেতর থেকে সব রাগ চলে গিয়েছিল। আমি শুধু চেয়েছিলাম তুমি তোমার ভুলটা বুঝতে পারো। আমি বুঝেছি, হাড়ে হাড়ে বুঝেছি। আব্বু কেমন আছেন? আর মা? শাহানা বেগমের কথা উঠতেই আয়ান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আব্বু ভালো আছেন, আগের চেয়ে অনেক সুস্থ। আর ছোট মা, তিনিই বাড়িতেই আছেন। নিজের ঘরে একা থাকেন, কারোর সাথে কথা বলেন না। সারাদিন শুধু জায়নামাজে বসে থাকেন। মনে হয় এটাই তার প্রায়শ্চিত্ত। আইনি শাস্তির চেয়েও এই নীরব দহন অনেক বেশি কঠিন। রায়হান তার মায়ের পরিণতি শুনে আরো ভেঙে পড়ল। সে বুঝতে পারলো তাদের লোভ শুধু তাদের নিজেদের নয়, পুরো পরিবারটাকে একটা গভীর ক্ষত দিয়ে গেছে। আয়ান উঠে দাঁড়িয়ে বলে, ভালো থেকো ভাইয়া, নিজের যত্ন নিও। তোমার সাজার মেয়াদ শেষ হলে এই বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। আয়ান চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। রায়হান কাছের এপার থেকে তাকে ডাকতে লাগলো। তার চোখে ছিল আকুতি আর কৃতজ্ঞতা। দুই ভাইয়ের এই মিলন হয়তো ছিল বেদনার, কিন্তু তা ছিল এক নতুন শুরুর ইঙ্গিত। ক্ষমার চেয়ে বড় কোনো শান্তি নেই, এই সত্যটাই যেন সেদিন জেলখানার ওই ছোট্ট ঘরটায় প্রতিধ্বনিত হচ্ছিল। সান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বোর্ডরুম। এক সপ্তাহ পর সকাল 10টায় পুরো অফিস নতুন করে সাজানো হয়েছে। কর্মীদের মুখে নতুন উদ্যম আর আশা। আজ আয়ান চৌধুরী এবং মেহেরিন আনুষ্ঠানিকভাবে কোম্পানির দায়িত্ব গ্রহণ করছেন। বোর্ডরুমের সামনে তৈরি করা মঞ্চে তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের সামনে কোম্পানির সকল কর্মী এবং কর্মকর্তারা। জাহাঙ্গীর চৌধুরী হুইল চেয়ারে বসে সামনের সারিতে আছেন, তার মুখে তৃপ্তির হাসি। আয়ান মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি আয়ান চৌধুরী। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার অনেক পুরনো কথা মনে পড়ছে। এই কোম্পানির করিডোরেই আমার শৈশব কেটেছে। আমার বাবার হাত ধরে আমি এই সাম্রাজ্যকে গড়ে উঠতে দেখেছি। মাঝে কিছু ঝড় এসেছিল, কিছু অন্ধকার সময় আমরা পার করেছি, কিন্তু আজ আমরা এক নতুন ভোর দেখতে পাচ্ছি। আমি একা নই,
আমার পাশে আছেন আমার শক্তি, আমার অনুপ্রেরণা, এই কোম্পানির নতুন ডিরেক্টর মেহেরিন চৌধুরী। মেহরিন মাইক্রোফোনের কাছে এসে আত্মবিশ্বাসের সাথে বলে, ধন্যবাদ। চৌধুরী গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আর এই পরিবারের প্রতিটি সদস্য অর্থাৎ আপনারা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে এই কোম্পানিতে শুধু সততা, মেধা আর পরিশ্রমের মূল্যায়ন হবে। কোনো স্বজনপ্রীতি বা দুর্নীতি স্থান এখানে থাকবে না। আমাদের লক্ষ্য শুধু বড় বড় বিল্ডিং তৈরি করা নয়, আমাদের লক্ষ্য মানুষের জন্য সুন্দর এবং নিরাপদ একটা ভবিষ্যৎ তৈরি করা। আমরা একসাথে কাজ করব, একসাথে স্বপ্ন দেখব এবং একসাথে চৌধুরী গ্রুপকে এক নতুন উচ্চতায় নিয়ে যাব, যা শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটা গর্বের নাম হবে। আপনারা কি আমার সাথে আছেন? উপস্থিত সকল কর্মী একসাথে চিৎকার করে তাদের সমর্থন জানালো। তাদের চোখে মুখে ছিল নতুন নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস আর আস্থা। জাহাঙ্গীর চৌধুরী তার হুইল চেয়ারে বসে চোখ মুছলেন। এই জল ছিল আনন্দের, এই জল ছিল শান্তি। তার সাম্রাজ্য এখন যোগ্য এবং সুরক্ষিত হাতে। মিটিংয়ের পর সেদিন সন্ধ্যায় ঢাকার একটি রুফটপ রেস্টুরেন্ট, একটি কর্নারের টেবিলে বসে আছে আয়ান, মেহরিন এবং তাদের একমাত্র কাছের বন্ধু জাওয়াদ। তারা অনেকদিন পর একসাথে বসেছে। জাওয়াদ হাসতে হাসতে বলে, অবশেষে মিস্টার এবং মিসেস সিও তাদের এই গরিব বন্ধুদের জন্য একটু সময় বের করতে পারলেন। আমি তো ভেবেছিলাম তোরা আমাকে ভুলেই গিয়েছিস। তোকে ভোলা কি এত সোজা নাকি? তুই না থাকলে তো এই গল্পের শুরুই হতো না। তুই তো আমার সেই অন্ধকার রাতের প্রথম আলো ছিলি। একদম ঠিক জাওয়াদ ভাই, আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আরে থাম থাম, আর ঋণ টিন বলে লজ্জা দিবি না তো। আমি যা করেছি বন্ধুর জন্যই করেছি। যাই হোক, আসল কথায় আসি। অফিসের দায়িত্ব তো নিলি, এবার জীবনের দায়িত্ব কবে নিচ্ছিস? মানে বিয়ের সানাইটা বাজবে কবে রে? জাওয়াদের এই সরাসরি প্রশ্নে আয়ান আর মেহরিন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। মেহরিনের গাল দুটো লজ্জা লাল হয়ে গেল। খুব তাড়াতাড়ি বাজবে, প্রস্তুতি চলছে। আব্বু তো আর তর সইতে পারছেন না, তার নাকি নাতি নাতনির মুখ দেখার খুব শখ। বাহ, চৌধুরী সাহেব তো তাহলে ডবল স্পিডে এগোতে চাইছে। তা বিয়ের শপিং টপিং কিছু হলো নাকি সেটা বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নিবি? জাওয়াদ ভাই আপনিও না? হ্যাঁ, শপিং শুরু হয়েছে, তবে সবচেয়ে বড় সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা? সমস্যা হলো আমাদের দুজনের পছন্দের রং নীল। এখন শেরওয়ানি আর লেহেঙ্গা দুটোই যদি নীল হয়, তাহলে তো স্টেজে আমাদের খুঁজে পাওয়া যাবে না। তাদের এই সাধারণ মজার খুনসুটিতে পুরো পরিবেশটা হালকা হয়ে উঠল। তারা পুরনো দিনের কথা মনে করে হাসতে লাগলো। সেই প্রথম দেখা, কফি শপের সেই মিষ্টি তর্ক, বিপদের মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো। এই হাসি ঠাট্টার মাঝে তাদের ভবিষ্যৎ জীবনের মিষ্টি স্বপ্নগুলো ডানা মেলতে শুরু করলো। তার কিছুদিন পরেই ঢাকার অদূরে গাজীপুরের একটি বিলাসবহুল রিসোর্ট। পড়ন্ত বিকেল, লেকের ধারে ফুলের সাজে সজ্জিত এক বিয়ের মঞ্চ। সূর্য ডুবছে আর তার শেষ আভায় পুরো পরিবেশটা সোনালী হয়ে উঠেছে। বর কনের আসনে বসে আছে আয়ান এবং মেহরিন, তাদের মুখে উপচে পড়া হাসি। তাদের পাশেই হুইল চেয়ারে বসে আছেন জাহাঙ্গীর চৌধুরী, তার চোখ দুটো তৃপ্তিতে ভেজা। শাহানা বেগমও একটু দূরে দাঁড়িয়ে আছেন, তার চোখে অনুশোচনার জল, কিন্তু আজ তাতে কোনো তিক্ততা নেই। জাওয়াদ বন্ধুদের সাথে হই হুল্লোড়ে ব্যস্ত। কাজী সাহেব বিয়ে পড়ানোর পর বলেন, বিয়ের কাজ সম্পন্ন হলো, আপনারা এখন নবদম্পতির জন্য দোয়া করুন। সবাই হাত তুলে দোয়া করলো। আয়ান আলতো করে মেহরিনের হাতটা ধরলো। তাদের চোখে চোখে কথা হলো, ভালোবাসার, বিশ্বাসের আর একসাথে পথ চলার প্রতিশ্রুতির। জাহাঙ্গীর চৌধুরী আয়নের মাথায় হাত রেখে বলেন, আমার জীবনের সেরা মুহূর্ত এটা, তোদের দুজনকে একসঙ্গে দেখার। আর কোনো আফসোস নেই, সুখে থাক বাবা। আমরা আপনার দোয়া নিয়ে পথ চলতে চাই আব্বু। সূর্যটা লেকের জলে পুরোপুরি ডুবে গেল। আকাশ জুড়ে ছড়িয়ে পড়লো এক নরম মায়াবী আভা, ঠিক যেন এক নতুন ভোরের পূর্বাভাস। আয়ান মেহরিনের দিকে ঝুঁকে এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, আমার আস্তাচলের জীবনে আপনি আমার নতুন ভোরের আরিয়ানা মেহরিন। আর আমার এলোমেলো জীবনে আপনি আমার সবচেয়ে সুন্দর পরিকল্পনা আয়ান।
সব ঝামেলার পর আয়ান এবং মেহরিনের বাসর ঘর। রাত প্রায় 10টা। ঘরের ভেতরটা সাদা আর লাল গোলাপের সৌরভে ম ম করছে। নরম ডিম লাইটের আলোয় ঘরের প্রতিটা কোণ স্বপ্নীল হয়ে উঠেছে। ভারী লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না আর হালকা ক্লান্তির আবেশ নিয়ে মেহরিন বিছানার একপাশে বসে আছে। তার বুকের ভেতরটা অজানা এক আনন্দে আর উত্তেজনায় ধুকপুক করছে। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো আয়ান। তার পরনে একটা সাদা শেরওয়ানি, চুলগুলো সামান্য এলোমেলো। ঘরের স্বপ্নীল পরিবেশ আর মেহরিনের অপরূপ সাজ দেখে সে দরজার কাছে থমকে দাঁড়ালো। আয়ান একটা মুগ্ধতার হাসি দিয়ে বলে, মাশাআল্লাহ, আমি কি ভুল করে কোনো পরীর রাজ্যে চলে এলাম, নাকি আমার স্ত্রী একজন পরী? আয়নের কথায় মেহরিন লজ্জায় মুখ নিচু করলো। আয়ন দরজাটা বন্ধ করে ধীর পায়ে মেহরিনের দিকে এগিয়ে এলো। সে মেহরিনের পাশে বিছানায় বসলো, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, সারাদিন অনেক ধকল গেছে। ক্লান্ত ঠিক, তবে এই ক্লান্তিটাও খুব মিষ্টি। আপনারও তো কম ধকল চাইনি। আমার সব ক্লান্তি তো আপনাকে দেখেই দূর হয়ে গেছে। আচ্ছা, আপনার কি অস্বস্তি হচ্ছে এই ভারী শাড়ি গহনায়? একটু তো হচ্ছেই, আমি বরং বদলে আসি। অবশ্যই, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। মেহরিন উঠে ওয়াশরুমে চলে গেল। আয়ন বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার জীবনের সব ঝড় যেন আজ থেমে গেছে। এই শান্ত সুন্দর মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিছুক্ষণ পর ওয়াশরুমে দরজা খোলার শব্দে সে চোখ খুলল। মেহরিন বেরিয়ে এসেছে। তার পরনে এখন একটা সাধারণ হালকা নীল রঙের সালোয়ার কামিজ। চুলগুলো খোলা, ভেজা, মুখে কোনো মেকআপ নেই। এই সাধারণ রূপে তাকে যেন আরো বেশি মায়াবতী লাগছিল। আয়ন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মেহরিন লজ্জা পেয়ে বলে, এভাবে কি দেখছেন? আয়ন উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে এসে বলে, আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যিটাকে দেখেছি। আপনাকে এই সাধারণ রূপেই সবচেয়ে বেশি অসাধারণ লাগে মেহরিন। আচ্ছা, একটা কথা বলবো? বলুন। আপনি আমাকে এখনো আপনি করে বলছেন কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। আমার খুব ইচ্ছে করে আপনার মুখে তুমি ডাকটা শুনতে। হঠাৎ করে আপনি থেকে তুমি তো আসাটা একটু কঠিন। তাছাড়া আপনিও তো আমাকে আপনি করেই বলছেন। আমি কিন্তু এর আগেও কয়েকবার তুমি তুমি করে ডেকেছিলাম। বেশ, তাহলে আজ থেকে এই চুক্তি হোক। এখন থেকে আমরা একে অপরকে তুমি বলে ডাকবো। যে এই চুক্তি ভাঙবে তাকে জরিমানা দিতে হবে। জরিমানা? কি জরিমানা? সেটা না হয় ভাঙার পরেই দেখা যাবে। আয়ন মেহরিনের হাত ধরে তাকে ব্যালকনিতে নিয়ে এলো। ঠান্ডা বাতাস এসে তাদের চুল এলোমেলো করে দিচ্ছিল। আয়ন মেহরিনের কাঁধে হাত রেখে বলে, জানো মেহরিন, 5 বছর আগে যখন আমি বাড়ি ছেড়েছিলাম, তখন আমার জীবনে শুধু অন্ধকার ছিল। আমি ভাবতাম আমার জীবনটা হয়তো ওই প্রতিশোধের আগুনে জ্বলেই শেষ হয়ে যাবে। কিন্তু তারপর তুমি এলে। আর তুমি না এলে হয়তো আমার জীবনটাও একটা সাধারণ সাদামাটা পথেই চলতো। কোনো অ্যাডভেঞ্চার থাকতো না, কোনো ঝড় থাকতো না, আর তোমার মতো করে ভালোবাসার মানুষও থাকতো না। আমাদের গল্পটা কিন্তু খুব অদ্ভুত, তাই না? একটা ভুল করে বসা থেকে শুরু করে, তারপর ঝগড়া, তারপর বন্ধুত্ব, আর তারপর ভালোবাসা। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় তোমাকে সেই প্রথম দিন কফি শপে ভালোবেসে ফেলেছিলাম। তোমার ওই অহংকারী শীতল চোখের আড়ালে যে একটা কষ্ট লুকিয়ে আছে, সেটা আমি সেই দিনই টের পেয়েছিলাম। তাই নাকি? আর আমি তো তোমার ওই জেদি ধারালো কথায় পুরোপুরি ঘায়েল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এই মেয়ে তো সাধারণ নয়, একে হয় বন্ধু বানাতে হবে, নয়তো শত্রু। কিন্তু ভাবিনি তুমি আমার জীবনটাই হয়ে যাবে। আয়ন তার আরো কাছে এসে ফিসফিস করে বলে, ভালোবাসি মেহরিন, আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি আয়ান, আমার সবটুকু দিয়ে ভালোবাসি। আয়ন আর নিজেকে আটকাতে পারলো না। সে খুব আলতো করে মেহরিনের মুখে হাত রেখে তার ঠোঁটে নিজের ঠোঁট মেলালো। তাদের প্রথম চুম্বন। তাতে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু গভীর ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের প্রতি সম্মান। কিছুক্ষণ পর আয়ন মেহরিনের কপালে কপাল রেখে বলল, তুমি চুক্তি ভেঙেছ, আমাকে তুমি বলেছ। মেহরিন লজ্জায় চোখ বন্ধ করে বলে, তুমিও তো ভেঙেছো, তুমিও আমাকে তুমি বলেছো। তাহলে তো দুজনেরই জরিমানা প্রাপ্য। কি শাস্তি দেওয়া যায় বলো তো? আয়ন কোনো উত্তরের অপেক্ষা না করে মেহরিনকে আলতো করে কোলে তুলে নিল। মেহরিন বিস্ময় এবং আনন্দে আয়নের গলা জড়িয়ে ধরল। মেহরিন হাসতে হাসতে বলে, এটা কি করছো আয়ান?
নামাও আমাকে। আয়ান তাকে নিয়ে ঘরের ভেতর হাঁটতে হাঁটতে বলে, শাস্তি তো পেতেই হবে মিসেস চৌধুরী। আর আজকের শাস্তি হলো আমার এই ভালোবাসার জেলখানায় তোমাকে আজীবন বন্দি থাকতে হবে। আয়ান তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। ঘরের ডিম লাইটের আলো, গোলাপের সৌরভ আর বাইরে রাতের নিস্তব্ধতার সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসার প্রথম প্রহরে। তাদের সব দূরত্ব ঘুচে গেল, দুটো শরীর আর দুটো আত্মা এক হয়ে মিশে গেল এক গভীর ভালোবাসার সমুদ্রে। প্রতিশোধের আগুন নিভে গিয়ে যে নতুন ভোরের সূচনা হয়েছিল তা পূর্ণতা পেল এই পবিত্র এবং আবেগ ঘন মিলনের মধ্য দিয়ে। তাদের ভালোবাসার গল্পটা এখান থেকেই এক নতুন রূপ নিল, এক অনন্ত যাত্রার পথে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।